আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আজকের এই স্কলারশিপ প্রোগ্রামের এই নিউ এপিসোডে। আজকে আমরা স্থির তড়িৎ এবং জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এই প্রোগ্রামে আমরা এই ২টা চ্যাপ্টার এমসিকিউ, সিকিউ যাবতীয় সব কিছু শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আ শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসি স্থির তড়িৎ। স্থির তড়িৎ অ্যাকচুয়ালি কী? আমরা যদি তড়িতের কথা বলি, আমরা যদি ধরো এখান থেকে আমি রুমের এই সাইড থেকে ওই সাইডে আমি বিদ্যুৎ ট্রান্সফার করতে চাই, এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ নিতে চাই, তাহলে অবশ্যই কি একটা কেবল অথবা একটা ওয়্যারের ব্যবহার করি। এই সাইড থেকে ওই সাইডে ওয়্যার নিব। বাট স্থির তড়িৎ হচ্ছে তড়িৎ চলাচল করবে কিন্তু কোনো প্রকার ওয়্যার ইউজ হবে না। মানে বুঝতে পারছো বিষয়টা? কোনো প্রকার ওয়্যার ইউজ হবে না, অর্থাৎ শূন্য মাধ্যমে শুধুমাত্র আবেশিত হবে। আবেশিত কি? অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি করবে কোনো প্রকার ফিজিক্যাল কানেকশন ছাড়াই শূন্য মাধ্যমের মাধ্যমে আবেশিত হবে। কোনোটাকে পজিটিভ চার্জ করবে, কোনোটাকে নেগেটিভ চার্জ করবে। এটা কোন ধরনের চার্জ দিয়ে আমি বস্তুটাকে আবেশিত করতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। আচ্ছা, আমরা বেসিক মোটামুটি এটা জানি, আমরা হচ্ছে কোশ্চেন সলভ করবো মেনলি। আচ্ছা আসি, এখানে দেখো প্রথমে আছে কোনটি তড়িৎ নিরপেক্ষ। তড়িৎ নিরপেক্ষ বলতে কি বোঝায়? অর্থাৎ যার চার্জ শূন্য, কোনো প্রকার চার্জ যার ভিতর নেই, সে হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। তাহলে আমরা যদি বলি প্রোটন, প্রথমে আসি ইলেকট্রন। ইলেকট্রন কি? ইলেকট্রন বলতে পারবো ইলেকট্রনের চার্জ কেমন? ইলেকট্রনের চার্জ হচ্ছে, আমরা সবসময় ইলেকট্রনকে লিখি ই মাইনাস, এইভাবে লিখি। এই মাইনাস দ্বারা মানে কি? মানে হচ্ছে ইলেকট্রন নেগেটিভ চার্জ, যেটার ভ্যালু কত? -1.67 ইন্টু 10⁻⁻19 জুল। বুঝতে পারছো? অর্থাৎ এইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের তাহলে চার্জ আছে। এবার প্রোটনের চার্জ, তাহলে ইলেকট্রন তো হবে না। প্রোটনের ক্ষেত্রে আসি, প্রোটনের কি চার্জ আছে? হ্যাঁ অবশ্যই, প্রোটন হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক কি বলে অ্যাটমিক নাম্বার। যাই হোক, অ্যাটমিক নাম্বার এটা কত? এটাকে আমরা নর্মালি জেড দ্বারা প্রকাশ করি। এটার চার্জ কত? এটাকে পজিটিভ চার্জ দেয়। এটার চার্জ হচ্ছে এইটাই সেম, শুধুমাত্র এটা হবে পজিটিভ 1.67 ইন্টু 10⁻⁻19 জুল। আচ্ছা, এবার আসি নিউট্রন। নিউট্রন নামের সাথে দেখো একটা এন আছে, আমরা এটা দ্বারা মনে রাখতে পারি নিউট্রন মানে হচ্ছে নিউট্রল। নিউট্রন মানে হচ্ছে নিউট্রল, অর্থাৎ যেখানে কোনো প্রকার চার্জ নেই, না আছে পজিটিভ না আছে নেগেটিভ। অর্থাৎ প্রোটনও হবে না, হবে হচ্ছে নিউট্রন। আলফা কণা, আলফা কণা অবশ্যই পজিটিভ চার্জ। হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। হিলিয়াম নিউক্লিয়াস কি? দুইটা প্রোটন আছে এবং দুইটা ইলেকট্রন আছে, দুইটা নিউট্রন আছে, তাই না? তো এখানে মেইনলি আলফা হিলিয়াম নিউক্লিয়াস মানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, অর্থাৎ He2+। এটা হচ্ছে He2+, অর্থাৎ এখানে কোনো প্রকার ইলেকট্রন থাকবে না, বাট দুইটা প্রোটন থাকবে। এটা পজিটিভ চার্জ, তার মানে এটাও হবে না, হবে শুধুমাত্র নিউট্রন। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলে? এখানে দেখো প্রথমটা আছে তড়িৎ বিভব, তড়িৎ তীব্রতা, তড়িৎ বলরেখা, তড়িৎ ধারকত্ব। প্রত্যেকটা জিনিস আছে না? তাহলে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা করে যদি জানার ট্রাই করি, প্রথমে আসি তড়িৎ বিভব কি। প্রথমটা পড়লে আমরা হয়তো পেয়ে যাবো। আচ্ছা, তড়িৎ বিভব হচ্ছে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে আসলে কি একটা চার্জ আছে। এখানে ধরো এখানে 5 কুলম্ব একটা চার্জ আছে। এই 5 কুলম্ব চার্জের এর চারদিকে একটা এরিয়া আছে, যে এরিয়ার ভিতরে, এটা ধরো আমি পজিটিভ চার্জ দিলাম, এই এরিয়ার ভিতরে অবশ্যই ওর একটা কর্তৃত্ব আছে, মানে ও চাই ওর ভিতরে ওর একটা ক্ষমতা দেখাইতে। এই এরিয়া থাকবে, এই এরিয়ার বাইরের কোনো প্রকার আকর্ষণ নাই, বাইরে দিয়ে কোনো প্রকার আকর্ষণ নাই। তো এর যে এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে যদি কোনো জায়গা কোনো পজিটিভ চার্জও আসতে পারে, নেগেটিভ চার্জও আসতে পারে, যে কোনো কিছু এরিয়ার ভিতরে যদি থাকে, তাহলে ও চার্জের উপর ডিপেন্ড করে তাকে আকর্ষণ করে। যদি একই চার্জ হয়, অর্থাৎ ও নিজে পজিটিভ এবং একটা পজিটিভ চার্জ যদি আসে, তাহলে এখানে কি হবে? বিকর্ষণ হবে। এখানে বিকর্ষণ হবে, কারণ একই চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আচ্ছা, তারপর যদি নেগেটিভ চার্জ আসে এরিয়ার ভিতরে, এরিয়ার ভিতরে যদি নেগেটিভ চার্জ আসে, তখন ও কি করবে? ও নিজে পজিটিভ, ও অবশ্যই নেগেটিভের প্রতি ওর একটা অ্যাফেকশন আছে, তাই না? আমরা যেমন আমাদের জেন্ডার যেটা, আমাদের অপোজিট জেন্ডারের প্রতি একটা অ্যাফেকশন থাকে। আচ্ছা, যাই হোক, এটাও এর পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের প্রতি আকর্ষণ আছে। ওর যে এরিয়া, ওর এরিয়ার ভিতরে আসলেই ওর শুরু হয়ে যাবে, ওর কাজ শুরু হয়ে যাবে যে আসো, আমি বসে আছি, আমার অভাব দূর করো। তো এইখানে টান দিয়ে ওর কাছে নিয়ে যাবে। বুঝতে পারছো?
তার মানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো একটা চার্জের চারিদিকে একটা এরিয়া যার ভিতরে ওর আকর্ষণ বা বিকর্ষণ বল কার্যকর থাকে। আচ্ছা, তাহলে তড়িৎ বিভব কি? যদি এই বাইরে থেকে একটা বস্তু, ধরো এখানে অন কুলম্ব পজিটিভ চার্জকে তুমি এই বাইরে কি এখানে কোনো প্রকার চার্জ নেই এই ক্ষেত্রের জন্য, তাই না? এই ক্ষেত্রের জন্য কোনো চার্জ নেই। এখন এখান থেকে যদি তুমি এই ক্ষেত্রের ভিতরে ওই চার্জটাকে আনতে চাও, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে ওইটাই তড়িৎ বিভব। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কাজটাকে আমি কাজের সংজ্ঞা যদি ফিজিক্সের ভাষায় দেই, যখন কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গা বল প্রয়োগে নিয়ে যায় তখনই কাজ হয় কিন্তু, অর্থাৎ যদি বল প্রয়োগের ফলে বলের দিকে বস্তুর সরণ ঘটে সেটাই কাজ। এখানে মেইনলি আমরা ওই অত ডিপলি কনসেপ্ট নিয়ে এখানে আসবো না। এই বস্তুটাকে, এই চার্জটাকে যেহেতু এখান থেকে এখানে আনবো, তাহলে আনতে হলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। আর যেহেতু দূরত্ব অতিক্রম করতেছে তাহলে অবশ্যই কাজ তো এখানে হচ্ছে, তাই না? অবশ্যই কাজ হচ্ছে। অর্থাৎ এই চার্জটাকে যখন অসীম দূরত্ব থেকে এখানে হইতে পারে ওখানে হইতে, কারণ বাইরে তো এই জায়গা থেকে শুরু করে অসীম পর্যন্ত কোনো প্রকার আকর্ষণ নেই, তো এইখান থেকে ভিতরে আনতে যে পরিমাণ কাজ করতে হবে ওইটাই হচ্ছে কি তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি? ভি ইকুয়ালস টু W/Q, অর্থাৎ একক চার্জকে অসীম দূরত্ব থেকে কোনো তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে এটার আনসার কি হবে? অবশ্যই তড়িৎ বিভব। আচ্ছা, তড়িৎ তীব্রতা আছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা পজিটিভ চার্জ যদি আমরা রাখি, তাহলে সেটা যে বল অনুভব করবে এবং বলের কারণে যেদিকে পরিভ্রমণ করবে, অর্থাৎ যেদিকে চলবে, হইতে পারে বস্তুর দিকে আসতেছে আকর্ষণের কারণে, হইতে পারে বিকর্ষণের কারণে বস্তু থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ যে পথ দিয়ে অতিক্রম করবে ওই পথটাকে বলা হয় তড়িৎ বলরেখা। আচ্ছা, দেন তড়িৎ তীব্রতা হচ্ছে সেম কাহিনী, অর্থাৎ যে বলটার কারণে এই যে কোনো দিকে পরিভ্রমণ করবে এটা হচ্ছে তড়িৎ তীব্রতা। দেন তড়িৎ ধারকত্ব, এটা পরে আসে, ধারকত্বের কনসেপ্টটা পরে আসে। ধারকত্ব মানে হচ্ছে দুইটি পাত পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে রাখে, মাঝে অন্তরক পদার্থ রেখে তার ভিতর দিয়ে বিদ্যুৎ অথবা বিভব ধরে রাখার পদ্ধতি, এটা হচ্ছে ধারকত্ব, অর্থাৎ বিভব ধরে রাখাকে ধারকত্ব বল। যাই হোক, এটা আমরা পরে আসবো, অর্থাৎ এগুলো আনসার হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আনসারটা দেখে নেই। দেখো, একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে তড়িৎ বলরেখা। বুঝতে পারলাম? ওকে, এরপর নেক্সট আসি। নেক্সট হচ্ছে আধান দুটির মধ্যকার দূরত্ব অর্ধেক হলে এদের মধ্যকার আকর্ষণ বল কেমন হবে? অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে? আমি করার ট্রাই করি। আমি জানি বলের কথা বলছে, দেখো এখানে মধ্যকার, এখানে যদি দেখো মধ্যকার বল কেমন হবে, এটা হচ্ছে বল। তাহলে আমরা বলের ফর্মুলা কি জানি? F ইকুয়ালস টু, আমি এখানে F অন দেই, K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব আর এটার স্কোয়ার, তাই না? এখন বলছে এটাকে আমি 1 নং ধরে রাখি, এটা হচ্ছে 1 নং। এবার বলছে এর মধ্যকার দূরত্ব যদি অর্ধেক হয়, চেঞ্জ হবে কি? শুধুমাত্র দুইটা চার্জ, সেই চার্জের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর, এইটা অর্ধেক হয়ে যাবে। যদি অর্ধেক হয় তাহলে কি হবে? এবার F2 কে যদি এখানে লিখি, এটাও কিন্তু K কনস্ট্যান্ট, এর কোনো পরিবর্তন নেই। এখানেও Q1 Q2 ডিভাইডেড বাই আর আর স্কোয়ার, এখানে আমি আর অন দেই বা আর প্রাইমও দিতে পারি, আর প্রাইম দেই। আচ্ছা, তো এখানে একটা জিনিস ক্লিয়ার যে যদি Q1 K তারপর হচ্ছে Q2 এগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে চার্জটা ডিপেন্ড করে তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এইটা থেকে আমি যদি করতে চাই F2 ডিভাইডেড বাই F1, তাহলে হবে R1 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। এটা হয় না? অবশ্যই এটা হয়। তাহলে এখানে যদি করি, প্রথমটার দূরত্ব হচ্ছে আর, দ্বিতীয়টার দূরত্ব হচ্ছে অর্ধেক হয়েছে। দেখো, দূরত্ব যদি অর্ধেক হয় অর্থাৎ R2 হবে কত? হাফ আর, মানে হাফ আর, এটার উপর স্কোয়ার। এখন যদি F2 ডিভাইডেড বাই F1 এটা হয়, সেক্ষেত্রে উপরে আর বাদ যায়, তাহলে থাকে হচ্ছে 4, অর্থাৎ F2 ইকুয়ালস টু 4 F1। দেখো তো কত গুণ হবে, কত গুণ হচ্ছে? তাহলে 4 গুণ হবে। তো দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে কত গুণ হবে? অবশ্যই 4 গুণ। 4 গুণ, এটা আনসার। এবার তড়িৎ বিক্ষেপ যন্ত্রের সাহায্যে কোনটি নির্ণয় করা হয়?
তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনটি নির্ণয় করা হয়? বলতে পারবা তড়িৎ বীক্ষণ যন্ত্র কি? তড়িৎ বীক্ষণ যন্ত্র বলতে ধরো আমি একটা অবজেক্ট আমার কাছে আছে, ওটা কোনো একটা চার্জে চার্জিত, হয় পজিটিভলি অথবা নেগেটিভলি, যে কোনো একটা চার্জে চার্জিত। এখন আমি এটা জানতে চাচ্ছি যেটা অ্যাকচুয়ালি কোন চার্জে চার্জিত, এটা কি পজিটিভলি চার্জড নাকি নেগেটিভলি চার্জড। এইটা জানার জন্য যে যন্ত্র আমরা ইউজ করি সেটাই হচ্ছে তড়িৎ বীক্ষণ। তাহলে এখানে দেখো বলা আছে কি তড়িৎ প্রবাহের মান? অবশ্যই না। তড়িৎ প্রবাহ জানার জন্য কি বলা হয়? অ্যামিটার ইউজ করা হয়। তড়িৎ প্রবাহের দিক? অবশ্যই না। দেন আধানের পরিমাণ? অবশ্যই না। আধানের পরিমাণও না, ভোল্টমিটার ইউজ করা হয়। আচ্ছা, দেন আধানের প্রকৃতি, অর্থাৎ পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ নাকি নেগেটিভ এটা ইউজ করা হয়। তাহলে আধানের প্রকৃতি, বুঝতে পারছো? তাহলে আমরা অ্যান্সারটা দেখে নেই। এটা হবে 4 গুণ আর এটা হবে আধানের প্রকৃতি। আচ্ছা, পরের কোশ্চেনটা আসি। বলছে ধনাত্মক আধানে আহিত তড়িৎ বীক্ষণ যন্ত্রের কাছে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু আনা হলে পাত দুইটির দূরত্ব কি হবে? আচ্ছা, আমি যদি একটা একদম সিম্পল একটা করি, মনে করো এটা একটা পাতের এরকম দুইটা সাইড। এখন এর উপর একটা চার্জ দেওয়া আছে, সেই চার্জটা ধরো চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। বলছে যে কি ধনাত্মক আধানে আহিত তড়িৎ বীক্ষণ যন্ত্র, দেখছো ধনাত্মক তড়িৎ বীক্ষণ যন্ত্র, তাহলে এটা ধনাত্মক চার্জ এখানে অলরেডি আছে, ফলে কি হবে এর ভিতরে ধনাত্মক চার্জ আছে, এইটা দিয়ে এখানে নিচে চলে আসবে, এর ভিতরে ধনাত্মক চার্জ আছে, তাই না? ধনাত্মক চার্জ আছে। এখন দুইটাই যদি ধনাত্মক চার্জ হয় তাহলে একটা আরেকটাকে বিকর্ষণ করবে, তাই না? একটা আরেকটাকে যদি বিকর্ষণ করে তাহলে ডিসটেন্সটা দেখো একটু, এই যে ভিতরে একটা ডিসটেন্স ক্রিয়েট করছে। যদি কোনো চার্জ না থাকতো তাহলে দুইটা এভাবে মিশে থাকতো, এরকম দুইটা মিশে থাকতো, একটার সাথে একটা মিশে থাকতো যদি কোনো চার্জ না থাকতো, অর্থাৎ বিকর্ষণ বল যদি না থাকতো। যেহেতু এই পার্টটা পজিটিভ এই পার্টটা পজিটিভ, তাহলে একটাকে বিকর্ষণ করে একটা নির্দিষ্ট ডিসটেন্সে নিয়ে যাবে, তাই তো? তো এটাই তাই করছে। এখন যদি বলছে এই অবস্থায় যদি আবার তার কাছে আমি ধনাত্মক চার্জ নিয়ে যাই, ধনাত্মক চার্জে চার্জিত, আবার যদি ধনাত্মক চার্জ নিয়ে যায় তাহলে কি হবে বলতে পারবা? ধনাত্মক চার্জ দিচ্ছি, চার্জটা এখানে আসবে, ফলে কি হবে এদের ভিতরে বিকর্ষণ বলটা আরো প্রকট হবে না? অবশ্যই বিকর্ষণ বলটা আরো প্রকট হবে, আর বিকর্ষণ বলটা যত বাড়বে তত এদের ভিতরে ডিসটেন্স বেড়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? বাড়বে, ডিসটেন্সটা বাড়বে। আচ্ছা, এবার আসি তড়িৎ ক্ষেত্রে বলরেখা পরস্পর সমান্তরাল হলে তীব্রতার মান কেমন হবে? আচ্ছা, বলরেখা কি আমি ধরলাম এই একটা বলরেখা, এইদিকে একটা বলরেখা, দুইটা গেছে, দুইটা বলরেখা হচ্ছে কোনো একটা চার্জ থেকে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে যায়, অর্থাৎ এটা বলছি কিন্তু তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা একক ধনাত্মক চার্জটা রাখলে ওটা যে পথে পরিবহন করবে ওই পথটাকে তড়িৎ বলরেখা বলে। আচ্ছা, আমি ধরলাম দুইটা চার্জ, একটা এদিকে পরিবহন করবে একটা এদিকে পরিবহন করবে। এখন দুইটা যদি কখনোই কারোর সাথে না মিশে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন যদি না হয়, তাহলে সেইটা কেমন হবে? তড়িৎ বলরেখা পরস্পর সমান্তরাল হলে তীব্রতার মান কেমন হবে? অবশ্যই যদি একটা বেশি একটা কম হইতো, যেটা কম সেটা একটু বাঁকিয়ে কোনো দিকে চলে যাইতো বা অন্য দিকে চলে যাইতো, একটু বাঁকা হইতো। কিন্তু যেহেতু যদি দুইটা সমান হয় তাহলে প্রত্যেকটা মুহূর্তে একটার সাথে আরেকটার বিকর্ষণ বল এইরকম অলওয়েজ সেম থাকবে, কখনো কাছেও আসবে না কখনো দূরেও যাবে না, বিকর্ষণ বলতে এরকম অলওয়েজ সেম থাকবে। ফলে কি হবে? ওটা সমান হইতে হবে। এর চার্জ এবং এর চার্জ বলরেখার তীব্রতা যদি সমান হয় তাহলে কেবলমাত্র এরা সমান্তরালভাবে যাইতে পারবে, না হলে এরা সমান্তরালভাবে যাইতে পারবে না। তার মানে কি হবে? সমান হইতে হবে। আচ্ছা, আমরা একটু অ্যান্সারটা দেখি। এই দেখো, একটা হচ্ছে অ্যান্সারটা বাড়বে আর একটা হচ্ছে অ্যান্সার সমান, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসি কোনো বস্তু দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে মান নির্ভর করে, কোনো বস্তু দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে মান নির্ভর করে, তড়িৎ ক্ষেত্রের মান নির্ভর করে। তড়িৎ ক্ষেত্রের আমরা ফর্মুলাটা কি জানি? তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য ফর্মুলা বলতে পারি, তড়িৎ বিভবের ফর্মুলা বলতে পারি, এগুলো তড়িৎ ক্ষেত্রে থেকেই তো তৈরি হয় আর কি। আমরা ই সমান দিলাম, অর্থাৎ তড়িৎ প্রাবল্য কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? এটাই। দেখো তো এখানে কি কি আছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট যেটা কখনো পরিবর্তন হবে না, একটা হচ্ছে কনস্ট্যান্ট এটা আনচেঞ্জড কিউ। এবার বলছে দেখো কোনো বস্তুর দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মান নির্ভর করে, এই ক্ষেত্রটার মান কিসের উপর নির্ভর করে? দেখো তো, এক হচ্ছে এই যে আরটা হচ্ছে কি ডিসটেন্স, আর কিউটা কি? কিউটা হচ্ছে চার্জ। তাহলে কিসের উপর ডিপেন্ড করে? ডিসটেন্স আর চার্জের উপরে। দেখো তো এখানে কি কি আছে? আধানের পরিমাণের উপর, তারপরে তীব্রতার উপর, তড়িৎ প্রবাহ মাত্রার উপর, বিভবের উপর। এখানে কোনোটাই কিন্তু এই ফর্মুলার ভিতরে নাই। তড়িৎ তীব্রতা নাই, তড়িৎ প্রবাহ নাই, বিভবের উপর নাই, আছে কি আধানের পরিমাণের উপর, বুঝতে পারছো?
এইটা তাহলে আনসার হবে আধানের পরিমাণের উপর। আচ্ছা এবার আসি তড়িৎ ক্ষেত্রে বলরেখা পরস্পর, আচ্ছা তড়িৎ ক্ষেত্রে বলরেখা পরস্পর সমান্তরাল হয় তীব্রতার মান কেমন হবে? দেখো তো এর আগের কোশ্চেনটা যদি একটু বলি, আগের কোশ্চেনটা তড়িৎ ক্ষেত্রে বলরেখা পরস্পর সমান্তরাল হবে তীব্রতার মান কেমন হবে? সমান না সমান্তরাল হইতে হলে সমান হইতে হবে, আবার সমান হইলে অবশ্যই সমান্তরাল হবে, মানে ভাইস ভার্সা, একই কথা। তো এইটার ক্ষেত্রে সেম না, বলছে তড়িৎ ক্ষেত্রে বলরেখা পরস্পর সমান্তরাল হলে তীব্রতা কেমন হবে? এটাও তো সমান, সন্দেহ আছে কোনো? অবশ্যই না। যদি সমান্তরাল যায় তাহলে সেইটা অবশ্যই সমান হইতে হবে, সমান না হলে কখনো তারা সমান্তরাল যাবে না, ইন্টারসেক্ট করবে। আচ্ছা যে অ্যান্সারগুলো দেখে নেই। আচ্ছা এরপরে আসি, কোনো বস্তুর ধারকত্ব সি হলে যদি সেখানে কিউ চার্জ দেওয়া হয়, অর্থাৎ দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ধারকত্ব সি আর একটা হচ্ছে কিউ চার্জ, তাহলে সি আর কিউ দিয়ে কি ফর্মুলা আছে, যেটা কি বলবে শক্তি জমা, শক্তি জমার ফর্মুলা কি আছে? অর্থাৎ আমরা জানি কোনো একটা ধারকের ক্ষেত্রে আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কয়ার, এটা জানি না, যেখানে কি ভিটা হচ্ছে বিভব আর সিটা হচ্ছে ধারকত্ব, তাই না? আচ্ছা এটাই জানি। এখন দেখো তো এইরকম কোনো ফর্মুলা এখানে কি আছে? এখানে কিন্তু ফর্মুলা নাই, এখানে আছে কি সিভি স্কয়ার, সিভি স্কয়ার, কিন্তু এটা তো আমার লাগবে হাফ সিভি স্কয়ার, এটা না, বাদ যাবে। দেন 2 সিভি স্কয়ার, এটাও না, হাফ সিভি এটাও না, বাকি থাকে কি এইটা, তাহলে এইটা কিভাবে হলো সেটা আমরা দেখবো না? অবশ্যই। দেখো তো আমরা ফর্মুলা জানি না, এখানে হাফ, আমি যদি এখানে সিভি স্কয়ারে একটা সি ভি কে যদি আলাদা করে রাখি আর একটা ভি যদি এখানে লিখি, সিভি মানে কি, সিভি মানে কি, ভি সমান দেখো তো এই যে কোন সাইডে লিখি, কিউ সমান সিভি, এই ফর্মুলা জানো না? মানে আমি যদি তোমাকে আরো ভালোভাবে লিখি, ভি সমান না সি সমান হচ্ছে কিউ বাই ভি, এই ফর্মুলাটা কি জানো? আশা করছি সবাই জানো ফর্মুলাটা। তো এটা মেনলি বেসিক একটা ফর্মুলা, অর্থাৎ কোনো কিছু ধারকত্ব হবে তার একক বিভবে কতটুকু চার্জ সে ধরে রাখতে পারে, কতটুকু আধান ধরতে পারে, সেটাই হচ্ছে ধারকত্ব, তাই না? সেখান থেকে মেনলি এটা আসছে। তাহলে আমরা এখানে সিভির পরিবর্তে কিউ ইউজ করতে পারি না, কিউ ডট ভি, অর্থাৎ হাফ কিউ ভি, এটাই কিন্তু আনসার, আলটিমেট আনসারটা এটাই। আচ্ছা এবার বলছে তড়িৎ বিভবের এককটা কি? তড়িৎ বিভবের একক একটা হয় না, একাধিকও হইতে পারে, বাট যেহেতু এখানে যে কোনো একটা চয়েস করতে হবে, তাহলে এখানে তড়িৎ বিভবের একক, তড়িৎ বিভব সমান কি জানো? ভি সমান, বলতে পারবা কি জানো? ভি সমান তুমি জানো কে ইন্টু কিউ বাই আর, এটাই তো জানো। বাট তুমি যদি এই ফর্মুলাটা বাদে অন্য কোনো ফর্মুলার কথা চিন্তা করো তাহলে কি হবে? সরি এই ফর্মুলা বাদে অন্য ফর্মুলা এখানে কি হয়? এখানে ভি সমান জানো না তুমি, এটা লিখলাম না, ডব্লিউ বাই কিউ, এই ফর্মুলা কি জানো তুমি? ডব্লিউ বাই কিউ, আমার কিন্তু এইটা থেকে আমার ফর্মুলাটা এখানে আসবে না, এখানে আছে দেখো জুল আছে, নিউটন আছে অর্থাৎ ফোর্স দিয়ে, দেন ভোল্ট আছে, ডব্লিউ আছে, এগুলার রিলেটেড যেগুলো আছে সেগুলো আমাকে করতে হবে। একটা না, একক কিন্তু অন্য আরও অনেক কিছু হইতে পারে, বাট কোনটা আছে সেদিকে আমরা আনসারটা বের করব। এখানে ভি সমান ডব্লিউ বাই কিউ জানো না তুমি? অবশ্যই। অর্থাৎ এই যে একটাকে বলছি, একক চার্জকে কোনো তড়িৎ ক্ষেত্রের ভিতরের একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই তো তড়িৎ বিভব ছিল, সেই বিভব তো এটা, যে একক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে কি তড়িৎ বিভব। তাহলে জুল, এটা হচ্ছে কাজ, কাজের একক কি জুল, আর চার্জের একক কি কুলম্ব, তাহলে এটাকে লিখতে পারি না জুল পার কুলম্ব? অফকোর্স লিখতে পারি, অর্থাৎ এটা হচ্ছে জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব। আনসারটা আমরা একটু দেখে নিই। দেখো আগেরটা হচ্ছে কিউবি, পরেরটা হচ্ছে জুল পার কুলম্ব, ঠিক আছে? আচ্ছা নেক্সটে আসি, সমপরিমাণ ও সমধর্মী দুইটি আধান শূন্য মাধ্যম পরস্পর 1 মিটার দূরত্ব থেকে 9 × 10⁹ নিউটন বলে বিকর্ষণ করে, আধান দুইটির প্রত্যেকের আধানের পরিমাণ কত? আচ্ছা আমি ডিরেক্টলি এখানে যেহেতু বলের কথা বলছি, আমি তাহলে ডিরেক্ট ফর্মুলা লিখতে পারি, এফ সমান বল, দেখো এত বলে বিকর্ষণ করে, যে এত বলে বল, তাহলে বলের ফর্মুলাটা লিখবো,
বিকর্ষণ করে, তাহলে এফ ইকুয়ালস টু আমরা জানি কে ইন্টু কিউ অন, যেখানে দেখো সমপরিমাণ এবং সমধর্মী, অর্থাৎ দুইটাই একই হবে এবং একই চার্জ, সেটা হইতে পারে পজিটিভ হইতে পারে নেগেটিভ। আমি ধরে নিলাম দুইটাই হচ্ছে কিউ, দুইটাই কিউ ডিভাইডেড বাই, এবং মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম আর। এখানে যেহেতু অন মিটার দেওয়া আছে, যে দূরত্ব পরস্পর অন মিটার দূরত্বে থাকে অন, তাহলে আমি এটা অনের উপর স্কোয়ার দিতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখো তো এফ এফ দেখো তো কত আছে, কত নিউটন বলে। এফ এর ভ্যালু দেওয়া আছে 9 × 10⁹ 9 × 10⁹9। আবার কে এর ভ্যালু কিন্তু তুমি জানো 9 × 10⁹9 জুল জুল পার নিউটন পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, তো এটা কিউ, তাহলে এখানে হচ্ছে উপরে কিউ, এইটা পুরো পার্টটা থেকে কিউ স্কয়ার এটা যদি থাকে, তাহলে দেখো তো এই সাইডটা এইটা বাদ দিতে পারি না, তাহলে বাকি থাকে হচ্ছে কিউ স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে কিউ ইকুয়ালস টু 1 1 কি কুলম্ব। দেখো তো এটাই হয় কিনা, অবশ্যই এটাই হয়। অর্থাৎ যদি সমপরিমাণ এবং সমধর্মী দুইটি আধান শূন্য মাধ্যম পরস্পর 1 মিটার দূরত্ব থেকে 9 × 10⁹9 বল বিকর্ষণ করে আকর্ষণও করতে পারতো, যদি বিপরীতধর্মী চার্জ হইতো আর কি। আধান দুইটির প্রত্যেকের আধানের পরিমাণ কত, এটা অবশ্যই অন কুলম্ব। আচ্ছা, সিল্ক ও কাচদণ্ডের ঘর্ষণের ফলে সিল্ক কোনো আধানে আহিত হয়, অর্থাৎ সিল্ক সিল্ক কোনগুলা, যে কাপড়, সিল্কের কাপড় আমরা বলি না, ওই সিল্কগুলা, এবং কাচদণ্ড আমরা যে কোনো একটা গ্লাসকে যদি ওই সিল্ক কাপড় দ্বারা যদি ঘষার পর কোন আধানে আহিত হবে। সিল্কের কি তড়িতাবেশ কি বেশি সিল্কের বেশি, নাকি ইলেকট্রনের প্রতি আসক্তি, নাকি হচ্ছে কাচদণ্ডের বেশি? কার বেশি, সিল্কের বেশি নাকি কাচদণ্ডের? অবশ্যই কিন্তু সিল্কের বেশি। অর্থাৎ সিল্ক দিয়ে যদি আমি এখানে ঘষি, আমার হাতে ঘষি বা কাচদণ্ডে ঘষি, তাহলে কি হবে, ওই কাচদণ্ড থেকে ইলেকট্রন সিল্ক নিয়ে নেবে, যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি সে অবশ্যই ইলেকট্রনটাকে নিয়ে নিবে, তাই না? তাহলে সিল্ক যদি ইলেকট্রন নিয়ে না, ইলেকট্রন কি জানি, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে যে ইলেকট্রন নিবে সে নিজেও নেগেটিভ চার্জ হয়ে যাবে, ইলেকট্রন যেহেতু তার কাছে যাচ্ছে, তাহলে এটা কি হবে, ঋণাত্মক চার্জ। বুঝতে পারছো? আচ্ছা, আমরা আনসারটা দেখি। এক হচ্ছে অন কুলম্ব আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। আচ্ছা, এরপর আসি, কোনো তড়িৎ ক্ষেত্রে 15 কুলম্বের একটি আধান স্থাপন করলে সেটি 30 নিউটন বল লাভ করে, ওই তড়িৎ ক্ষেত্রে 60 কুলম্বের একটি আধান স্থাপন করলে বলের মান কত অনুভূত হবে? এটা এমসিকিউর জন্য আসলে যে টাইমটা পাবো সেই টাইমটার শেষ করতে একটু টাফ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা ট্রাই করি। বলছে কোনো তড়িৎ ক্ষেত্রে 15 কুলম্ব একটি আধান স্থাপন করলে আমরা 30 নিউটন বল, এখানে বলের কথা বলছে কিন্তু এই দেখো 30 নিউটন বলের কথা বলছে, তো আমরা বল নিয়ে কাজ করবো আর কি। তাহলে আমরা জানি, আমি প্রথম ক্ষেত্রে প্রথমটাকে ধরলাম এফ অন ইকুয়ালস টু কে ইন্টু, দেখো 15 কুলম্বের একটি আধান স্থাপন করলে, একটি আধানের কথা বলছে, তাহলে আমি একটি আধানকে 15 কুলম্ব ধরি, আর একটি আধানকে 15 কুলম্ব ধরলাম, আর একটা আধানকে আমি পি ধরলাম, দুটাকে ধরে নিলাম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম আর, এটার উপর স্কয়ার। এটাকে আমি যদি 1 নং ধরি, দেখো এটাকে 1 নং ধরছি, আর দ্বিতীয়টা যেটা বলছে যে ওই তড়িৎ ক্ষেত্রে 60 কুলম্বের একটা আধান স্থাপন করলে বলের মান কত হবে। এবার ওই 30 কুলম্বের 15 কুলম্বের পরিবর্তে যদি আমি 60 কুলম্ব স্থাপন করি, তাহলে বলের মানটা কত হবে। এবার যদি F2টা বের করি, সেম একইভাবে F2 ইকুয়ালস টু হবে K ইন্টু, এবার কিন্তু 60 কুলম্বের কথা বলছে 60, তাহলে 60 আর একটা চার্জ কত পি, আর একটা চার্জের কিন্তু পরিবর্তনের কথা বলে নাই, আমরা ধরে নিছি একটা চার্জ পি, তাহলে এটার ক্ষেত্রে সেই চার্জটা পি হবে, বাকি থাকে কি নিচে আর। এবার ডিস্টেন্সের কোনো পরিবর্তনের কথা কিন্তু বলে নাই, এটা 2 নং। এবার যেহেতু আমার বের করতে হবে হচ্ছে দ্বিতীয়টার ফোর্স, অর্থাৎ বল কতটুকু, তাহলে সেটা হচ্ছে F2। আমি যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, অর্থাৎ F2 ডিভাইডেড বাই F অন, তাহলে হয় 60p ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 15p। বুঝতে পারছো বিষয়টা? মূলত আমি এটা যেহেতু নিচে আসছে, নিচে থেকে এটা যেহেতু নিচে আসছে, নিচের থেকে ভাগ হয়, ভাগের থেকে যদি আমি গুণে লিখতে চাই তাহলে উল্টে যাবে, উপরে ছিল 15p, সেটা আসছে নিচে, আর এটা উপরে চলে গেছে, মানে উল্টে যাবে। এবার সবকিছু কাটি, পি বাদ গেছে, আর স্কোয়ার বাদ গেছে, 15 আর 60 কাটলে থাকে হচ্ছে 4, তাহলে অর্থাৎ F2 ইকুয়ালস টু হবে 4 F অন। দেখো তো 4 F অনের ভ্যালু কতটুকু দেওয়া আছে, এই যে 30 নিউটন দেখো দেওয়া, তাহলে 30 আলটিমেটলি হয় 120 নিউটন। দেখো তো আনসার আছে কিনা, 120 আছে না, এই দেখো আনসার আছে, অর্থাৎ এটাই আনসার। আচ্ছা, এবার বলি, নির্দিষ্ট মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বলের মান কিরূপ হবে। এরকম একটা আগে করছি যদিও, বাট অল্প একটু ডিফারেন্ট আছে সেটা থেকে। আচ্ছা, সেটা দেখি ডিফারেন্সটা কি আর কি।
এখানে বলছে যে আচ্ছা বলছে নির্দিষ্ট মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে, এবার দূরত্ব যদি দ্বিগুণ করে বলের মান কিরূপ হবে? আমরা এখানে হয়তোবা শেষ করতে পারবো না, পরের পেজে যাই। এখানে 1/4 হবে দেওয়া আছে দুটি বিন্দু চার্জ, অর্থাৎ একটা হচ্ছে বলের মানের কথা বলছে না, এই যে দেখো বিন্দু চারের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বলের মানের কিরূপ পরিবর্তন হবে, এই যে বল, তাহলে বলের ফর্মুলা কিন্তু বসবে। আচ্ছা তাহলে এই যে আমরা প্রথমে হচ্ছে F1 = K × Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার, আর একটা হচ্ছে F2 যেটাকে আমরা বলতে পারি K × Q1 Q2, এগুলোর পরিবর্তন কিন্তু বলে নাই, বলছে শুধু দূরত্ব পরিবর্তন হবে। এবার দূরত্ব কতটুকু হয়েছে, দূরত্ব দ্বিগুণ করলে বলের মান কিরূপ হবে, দূরত্ব যদি দ্বিগুণ করি অর্থাৎ 2r তার উপর স্কয়ার, এটাই তো, তাহলে এখানে লিখতে পারি না K × Q1 Q2 ডিভাইডেড বাই 4r স্কয়ার। তো এটাকে যদি আমি 1/4 করে ফেলি, 1/4 K Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার, এটাই হয় না। আর এই পার্টটার ভ্যালু দেখো তো, এই যে এই পার্টটার ভ্যালু উপরে কি F1 না, তাহলে 1/4 × F1, অর্থাৎ F1 এর তুলনায় কতটুকু হবে, 1/4। দেখো এই যে 1/4 হবে, F1 এর তুলনায় ওটা 1/4 হবে। এই যে অ্যান্সারটা দেখো দেওয়া আছে, আর এটাতে 120 বের করলাম আমি। আচ্ছা পরের পার্টটা যাই। বলছে সমপরিমাণ দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান 4 গুণ হবে যদি আকর্ষণ বলটা 4 গুণ হবে। দেখি আকর্ষণ বলটা কিসের উপর ডিপেন্ড করে। আমরা ফর্মুলা যদি লিখি K × Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার, এখন এটাকে যদি আমি আলাদা করে লিখি যে F প্রপোর্শনাল বল দ্বয়ের গুণফল, অর্থাৎ Q1 Q2, এটা হচ্ছে 1 নং। আবার আরেকটা হচ্ছে F প্রপোর্শনাল, সরি এখানে তো স্কয়ার আছে, 1/r বাই r স্কয়ার, এটাই তো। এখন দেখো এই দুইটার উপর ডিপেন্ড করে আমরা কখন কখন 4 গুণ বানাইতে পারি সেটাই দেখবো। এই দুইটা থেকে লিখছি, কিন্তু এটা তো কনস্ট্যান্ট, আর এই দুইটার গুণের উপর ডিপেন্ড করে, আর r এর ব্যস্তানুপাতিক, r এর বর্গের ব্যস্তানুপাতিকের উপর ডিপেন্ড করে। আচ্ছা তো কিসের কি করলে এটা কত গুণ হবে, মান 4 গুণ, অর্থাৎ বলের মান 4 গুণ হবে। দেখো তো আমি যদি প্রথমটা বলছে কি দূরত্ব অর্ধেক করে, দূরত্ব যদি অর্ধেক করি তাহলে এই 4 ক্ষেত্রে নিচে উপরে থাকবে 1, নিচে থাকবে এটা, তাই তো অর্ধেকে যেটা, তাহলে এই 2টা স্কয়ার হয়ে উপরে গেলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে না, এটা আলটিমেটলি কত হবে 4, তাই না? তার মানে যদি আমি দূরত্বটা অর্ধেক করি তাহলে 4 গুণ হবে, অর্থাৎ এটা সঠিক। পরে আসি দূরত্ব দ্বিগুণ হবে, দূরত্ব যদি অর্ধেক করে 4 গুণ হয় তাহলে দ্বিগুণ করলে তো কোনোভাবে 4 গুণ হবে না, এখানে দ্বিগুণ যদি করি তাহলে 1/2 তার উপর স্কয়ার, তাহলে কত হলো 1/4, অর্থাৎ 1/4 হবে, এটা হবে না, অর্থাৎ এটা বাদ। আচ্ছা এবার আধান দ্বিগুণ করে, অর্থাৎ একটা আধান না, এখানে কিন্তু দুইটা আধান আছে, এই যে Q1 Q2, এবার যদি দ্বিগুণ করে, এইটা যদি দ্বিগুণ করি এবং এইটাও যদি দ্বিগুণ করি 2 2 4, অর্থাৎ টোটাল 4 গুণ হয়। দেখো তো তাহলে এটাও সঠিক হয়েছে, এটাও কিন্তু সঠিক, আলটিমেটলি তাহলে 1 এবং 3 সঠিক, এটা হচ্ছে বি নাম্বার। বুঝতে পারছো কি? ওকে অবশ্যই। আচ্ছা কোন পদার্থটির ইলেকট্রন আসক্তি কম, এটা মূলত মুখস্থ টাইপের একটা জিনিস। ইলেকট্রন আসক্তি কম বলতে যে ইলেকট্রন ধরো কোনো কিছুর সাথে ঘর্ষণ করতেছো, ইলেকট্রন হারাই ফেলতেছে, ওই ইলেকট্রনকে ধরে রাখার সক্ষমতা বা ইলেকট্রনকে আকর্ষণ করার সক্ষমতা অন্যান্য পদার্থ থেকে তুলনামূলকভাবে কম, তাই না? তো এইটা মুখস্থ জিনিস আর কি। এখানে সব থেকে ইলেকট্রন আসক্তি কম হচ্ছে ফ্লানেল কাপড়, ফ্লানেল কাপড়ের ইলেকট্রন আসক্তি সব থেকে কম। আচ্ছা এরপরের পার্টটায় যাই। দেখো যে ফ্লানেল কাপড় আর একটা হচ্ছে 1-3 অ্যান্সার। একটা আসে স্প্রে গান কোনটি তৈরি করে, স্প্রে গান কোথায় ব্যবহার করা হয় বুঝতে পারছো? পড়ছো জীবনের জন্য পদার্থবিজ্ঞান একটা পার্ট আছে আমি লাস্টে, ওইটার জন্য আর কি। ওইখানে কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে একটি আলট্রাসাউন্ড গান ইউজ করা হয়, ওখানে আলট্রাসোনোগ্রাফি দেওয়া হয়। আর স্প্রে গান দেওয়া হয় মেনলি তোমার হচ্ছে স্প্রে করার জন্য। স্প্রে গান মেনলি ইউজ করা হয় প্রিন্টার ইউজ করা হয়, তারপরে হচ্ছে ফটোকপিতে ইউজ করা হয়, এইসব জায়গায় দিয়ে ইউজ করা হয় স্প্রে গানটা। ওর কাজটা কি, ও হচ্ছে আহিত কণা, কণা কি ডাই, অর্থাৎ স্প্রে গান হচ্ছে ডাই মানে কি রং বা কালার, রং। এই আহিত রংটা স্প্রে গানের ভিতর দিয়ে বের হয়, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দানা, এবং দুইটা পাতের ভিতর দিয়ে এরকম যায় এই দানাগুলো, একটা পাত থাকে পজিটিভ, একটা থাকে নেগেটিভ। কম্পিউটার এগুলো চার্জ কেমনভাবে নিয়ন্ত্রণ করে যেন আমাদের লেখাটা ওই চার্জের আকর্ষণ বিকর্ষণের কারণে গিয়ে একদম যেখানে যা এটা পড়া দরকার পেপারের উপর ওখানে গিয়ে
পড়ে, এটা নিয়ন্ত্রণ করে। তাহলে কি এই যে ভিতর থেকে যেটা আসতেছে এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, বুঝতে পারছো? অর্থাৎ এটা হচ্ছে আহিত কণাকেও কি করে স্প্রে গানটা দেয়। এটা প্রিন্টার এবং হচ্ছে প্রিন্টার, তারপর ফটোকপি মেশিন যদি এরকম না, ফটোকপি মেশিনটা আলাদা, মেনলি প্রিন্টারের ক্ষেত্রে এরকম বিষয়গুলো হয়। আচ্ছা, তড়িৎ তীব্রতার ক্ষেত্রে বলা যায় এই যে একটি ভেক্টর রাশি, তড়িৎ তীব্রতা কি বলছি না, একটা ক্ষেত্র, এর ভিতরে যদি আমি একটা অন পজিটিভ চার্জ দেই অন কুলম্ব, তাহলে এটা যে পথে যে দিকে পরিবহন করে ওইটাই হচ্ছে তড়িৎ তীব্রতা বা তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ তীব্রতা কি একটা ভেক্টর রাশি না? ভেক্টর রাশি না, যেহেতু দিক উল্লেখ আছে তাহলে অবশ্যই এটি একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশিতে কি লাগবে? দুইটা জিনিস, মান লাগবে এবং দিক লাগবে। তো যদি দিক কোথাও উল্লেখ থাকে সেটা অবশ্যই ভেক্টর রাশি। এটার ক্ষেত্রে দিক আছে তড়িৎ তীব্রতা, এটা একটি ভেক্টর রাশি। এর একক নিউটন পার কুলম্ব, এটা কি সঠিক? আচ্ছা, আমরা তড়িৎ তীব্রতাকে ই সমান জানি, কি জানি ই সমান, অথবা আমরা যদি আরো সহজভাবে যদি লিখি এফ সমান কিউ ই, এটা জানি না। এখন তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য ই সমান এফ বাই কিউ না, এফ এর ইউনিট হচ্ছে নিউটন এবং কিউ এর ইউনিট হচ্ছে কুলম্ব, তাহলে হয় কি নিউটন পার কুলম্ব। বুঝতে পারছো? অর্থাৎ 2 নাম্বারটাও সঠিক। একটু আগে আমি কিন্তু বলছিলাম যে কোনো কিছুর একক কিন্তু একটা, বাট সেইটাকে বিভিন্ন দিক থেকে প্রকাশ করা যায়। শুধুমাত্র যে একভাবে প্রকাশ করা যায় ওটা না, একক একটাই, বাট ওইটাকে বিভিন্ন প্যারামিটার বা কি বলে বিভিন্ন মাত্রার মাধ্যমে প্রকাশ করা যায়। তো এইটা সঠিক, তার মানে কি একক শুধু এইটাই হবে না, এটাকে অন্য কোনোভাবে দিয়েও প্রকাশ করা যেতে পারে। সেটা কিভাবে? এই যে এই দেখো ভোল্ট মিটার, এটা হয় কিনা, তুমি তীব্রতা জানো ই সমান এফ বাই কিউ জানো, কিন্তু এটাও তো তোমার জানার কথা ই সমান কি কি ই সমান কোনটা, এটাও হচ্ছে ভি ভোল্ট, না আমি এটা এখানে দূরত্ব লিখি, দূরত্বকে কি দ্বারা প্রকাশ করতেছিলাম এগুলোতে, ও এটাতে আর দ্বারা প্রকাশ করতেছি। অর্থাৎ মেইনলি সূত্রটা ছিল হচ্ছে ভি সমান ই আর, এটাই ছিল মেইন সূত্রটা। আচ্ছা, এইটা থেকে মেইনলি হচ্ছে কি, দেখো ভি হচ্ছে বিভব, তড়িৎ বিভব, এর ইউনিট কি ভোল্ট, আর আর এর বিভব, আর এর ইউনিট হচ্ছে মিটার, যেহেতু ডিস্টেন্স, তাহলে আলটিমেটলি হলো কি হলো ভোল্ট পার মিটার। দেখো তো এটা কি আনসারে আছে? অবশ্যই। দেখছো একটা দুইটা ইউনিট, আরো ইউনিট হইতে পারে, দুইটা না আরো হইতে পারে, সেটাও লাগলে বলবো। তার মানে এখানে 1 2 3 তিনটাই সঠিক। অর্থাৎ আনসারটা যদি দেখি আহিত কণা এবং এখানে তিনটাই সঠিক। বুঝতে পারছো কি? অবশ্যই। আচ্ছা, নেক্সট আসি, দুটি আধানের প্রত্যেকটির পরিমাণ ও দূরত্ব দ্বিগুণ করলে মধ্যবর্তী বলের কি পরিবর্তন হবে? আচ্ছা, প্রত্যেকবার কিন্তু বল আসতেছে, বল এত কাছে কেন, এই বল আর খাই দিল সবকিছু। Q1 Q2 ডিভাইডেড বাই আর কি দিব, আর স্কোয়ার দিই। আচ্ছা, এটা হচ্ছে এফ, পরবর্তীতে এফ প্রাইমটা বের করব, সেটা হচ্ছে কে ইন্টু কি আছে প্রত্যেকটির পরিমাণ ও দূরত্ব দ্বিগুণ করলে, এবার পরিমাণও দ্বিগুণ করব দূরত্বকেও দ্বিগুণ করবে, তাহলে এটা কি হবে 2Q1 ইন্টু 2Q2, যেহেতু দ্বিগুণ করতেছি এবং দূরত্বেও দ্বিগুণ করতেছি, তাহলে 2R তার উপর স্কোয়ার। দেখো তো এটাকে যদি আমি একটু ফাটাফাটি কাটাকাটি যদি করি, তাহলে এখানে হয় 4Q1 Q2 ডিভাইডেড বাই 4R স্কোয়ার, সরি 2টা নিচে দিয়ে দিছি, আর স্কোয়ার। তাহলে 4 4 যদি বাদ দেই তাহলে যেই লাউ সেই কদু, এটাই তো হলো। তাহলে যেই লাউ সেই কদু, অর্থাৎ কোনো বলের পরিবর্তন হয়নি, অপরিবর্তিত থাকবে। বুঝেছো বাবুরা? বুঝেছি। আচ্ছা, 5 কুলম্বের আধান থেকে 50 সেন্টিমিটার
দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত? আচ্ছা, আমি এখানে জায়গা নেই, তাহলে এরপরে যদি যাই এখানে করি। অ্যান্সারটা যদি দেখানো হয়ে যাচ্ছে, এটা তো অপরিবর্তিত ছিল। আচ্ছা, 5 কুলম্বের আধান থেকে 50 কুলম্ব দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত? তীব্রতার ফর্মুলা কি আমরা জানি? অফকোর্স, হোয়াই নট, আমরা অবশ্যই জানি, আমরা তো অনেক এক্সপার্ট, আমরা অনেক মেধাবী, তাই না? সরি, আমি তো মেধাবী না, তোমরা মেধাবী। আচ্ছা, এখানে ই ইকুয়ালস টু জানো না, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা তো জানি আমরা, তাই না? তোমরা জানো, আমি তো জানি না, আমি এসে দেখছি, দেখে এসে তোমাদেরকে করাচ্ছি। যাই হোক, ওটা আমি জানি না আর কি। যাই হোক, এখানে আমি যদি ভ্যালুটা বসাই দেই, কি বলছে? 5 কুলম্বের আধান থেকে 50 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত? আমার এখানে ক্যালকুলেটর বের করা লাগতেছে, ক্যালকুলেটরটা বের করি। কে এর ভ্যালু কত? 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ এর ভ্যালু কত? 5 কুলম্ব কিউ। আর কত? আর দেখো 50 সেন্টিমিটার, এটাকে যদি মিটার করি 100 দ্বারা দাও ভাগ কইরা, তাহলে এটাই হইল। এখন দেখি কি হয়। 9 ইন্টু 10⁹9, উপরে থেকে 5 আর নিচে থাকে 0.25, তাই না? তাহলে কত হলো একটু দেখি। 9 ইন্টু 5 ডিভাইডেড বাই 0.25, তাহলে হয় 1.8 ইন্টু 10⁻11 আছে কোথাও? তাহলে এটা কি হবে? নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব ইউনিট। 1.8 দেখো তো কোথাও আছে কিনা? এই যে দেখো, ব্লু কালারের অ্যান্সারটা আমাদের চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। দেখো দেখো দেখো, আমাকে দেখো হে মহামানব। আচ্ছা, পরে আসি। যাই হোক, আমাদের এমসিকিউ এই পর্যন্তই ছিল। আশা করতেছি এক্সামে যেসব এমসিকিউ থাকে এর ভিতর থেকেই পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কিছু সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন, মানে সৃজনশীল কিভাবে হয়, কি ধরনের কোশ্চেন হয়, বিগত সময়ে কি ধরনের কোশ্চেন আসছে, সেইগুলোর বেসিসে আমরা কিছু সৃজনশীল সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে থেকেও আমি ট্রাই করব তোমাদের শক্তিতে। ওকে, আচ্ছা, এটা ক্ষেত্রে আসি। বলছে এ ও বি এর সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? হাউ ফানি, ফাজলামি বলছে না? একটা বন্ধু বলছে এর সংযোগ রেখার মধ্যবিন্দুতে আমার এখানে ফাজলামি করতে বলছে। আচ্ছা, এখানে ধরো আমি সংযোগ রেখা হচ্ছে যে 10 দূরত্ব, এর মধ্যবর্তী একটা বিন্দু আছে, এটা আমি ধরলাম 5, এটা না? তাহলে এই দিক থেকেও 5, এই দিক থেকেও 5, এইটা। এবার বলছে যে এর মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? দেখো তো, এই দিকে আছে 200 কুলম্ব চার্জ, এই দিকে আছে 400 কুলম্ব চার্জ। এই চার্জটা তড়িৎ বলরেখা কোন দিকে যাচ্ছে? পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভের দিকে যাবে, এদিকে যাচ্ছে। এই চার্জটার তড়িৎ বলরেখা এদিকে যাচ্ছে। এই দুইটা দেখো মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। একখানে এসে ওই পথ ছাড়, আমি ওদিকে যাবো, আর একটা বলছে এই তুই পথ ছাড়, আমি এলাকার ডন, আমাকে যেতে দে। বিষয়টা হচ্ছে এরকম, দুইজন আসবে, আসার পর মারামারি করার পর যে পলিটিক্যালি পাওয়ারাইজড, অর্থাৎ যে পলিটিক্যালি যার পাওয়ার বেশি, অর্থাৎ যার শক্তি বেশি, সে অন্যটাকে ধাক্কা দিয়ে চলে যাবে। এটা হচ্ছে পাওয়ার, বাংলাদেশের রাজনীতি করতে, বুঝছো? আচ্ছা, যাই হোক, সরি। এখন আসি, এখানে দেখো এ ও বি সংযোগ রেখার মধ্যবিন্দু, আমি লিখি যদি এ ও বি এর সংযোগ রেখার, মোটা হয়ে গেছে, সংযোগ রেখার মধ্যবিন্দু হবে কত? 10/2, 5 মিটার দূরত্ব উভয় চার্জ থেকে, আচ্ছা, গেল। এখন কি বলছে? এ ও বি সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? তাহলে বের করে ফেলি তড়িৎ প্রাবল্য। তোমরা তো অনেক মেধাবী, আমি যতটুকু জানি, তাই না? তাহলে মেধাবীরা এবার বলো তো আমরা কি জানি? আমরা তো অনেক কিছুই জানি, কিন্তু বলতে পারি না, আসলে মুখ তো বন্ধ। আচ্ছা, যাই হোক, আমরা আর বলা লাগবে না। আমরা জানি কি
তড়িৎ প্রাবল্যের ফর্মুলাটা কি? তড়িৎ প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করি, যেহেতু দুইবার করতে হবে এই জন্য আমি অন দেব, কে ইন্টু চার্জটা ডিভাইডেড বাই যে দূরত্বটা সেই দূরত্বের উপর স্কোয়ার। বুঝেছো বাবুরা? আচ্ছা দেখো এখানে চার্জটা দেখো দেওয়া আছে কিউ ইকুয়ালস টু, কই কিউ, এই যে আমি এটাকে ধরলাম কিউ1 চার্জ, এটাকে তো আমি সাদা কালো দিয়ে লিখলে হবে না, ব্ল্যাক দিতে হবে। এটাকে ধরলাম কিউ1, এটাকে ধরলাম কিউ2, তাই না? আচ্ছা ধরলাম, ধরার কাজ শেষ। এখন কিউ1 ইকুয়ালস টু কত? 200 কুলম্ব, 200 কুলম্ব। এবার ডিস্টেন্সটা কত? আর দুইটা R1 এবং R2 সব ক্ষেত্রেই সেম, অর্থাৎ 5 মিটার দূরত্ব, তাই না? ওই যে 10 মিটারের অর্ধেক 5 মিটার। তাহলে এখানে ভ্যালুগুলা ঠাস করে কে এর ভ্যালুটা আমরা তো জানি, তাই না? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল পার কুলম্ব পার জুল পার কুলম্ব পার মিটার স্কয়ার মেবি। আচ্ছা যাই হোক ভুল হতে পারে এখানেও। নিউটন, সরি জুল না তো, এটা নিউটন। নিউটন মিটার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার, সরি আমি এখানে ভুল লিখছি, ইউনিটটা ভুলে গেলাম নাকি। নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটাই মেবি। আচ্ছা যাই হোক, তো এখানে কে এর ভ্যালুটা আমি যদি লিখি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ এর ভ্যালু কত? 200, 200 ডাবল সেঞ্চুরি। তো R2 কত? R2 হচ্ছে, সরি 2 না তো এখানে আর, তারপর স্কয়ার। তাহলে দেখো তো কত হয়? 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 9, উপরে থাকে 200 আর নিচে থাকে 25। যদি কাটাকাটি ফাটাফাটি সাটাসাটি যদি করি তাহলে কত হয়? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটাকে এটা কাটলে কত হয়? 8, অর্থাৎ 8। তাহলে এটাকে যদি করতাম, মানে গুণ করতাম আর কি, যাই হোক 8 নং 72, 72 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবার যে আমি তো পাকনা, একটু পাকনামি করি, 7.2 যদি এটাকে দেই, এটা হয় 10 টু দি পাওয়ার 10 কত? এটা হচ্ছে ই সমান নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব এটা। এখন এটা কোন দিক থেকে কোন দিকে দেখো তো, আমি বলছিলাম কি এটা হচ্ছে এই দিক থেকে, অর্থাৎ কিউ1 থেকে বা এ থেকে বি এর দিকে। আমি এটা যদি লিখি এ থেকে বি এর দিকে, তাই না? আচ্ছা সেটাই। তো এখন পরের পেজে যদি যাই, আমরা E2টা যদি বের করি, আবার E2টা হচ্ছে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই, সরি এটা হচ্ছে কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানেও দেখো কিউ2 দেওয়া ছিল, এই যে দেখি 400 দেওয়া ছিল, ও এই যে দেখো 400 দেওয়া, দেখছো? আর দূরত্বটাও সেম দেওয়া আছে। কিউ2 কত? 400 কুলম্ব, আর আরটা কত? 5 মিটার, তাই না? তো এখানে কেটা তো আমরা ওখানে লিখছি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 400 ডিভাইডেড বাই কত? 5 এর উপর স্কোয়ার। তাহলে এটাকে যদি করি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 400 ডিভাইডেড বাই 25, তাহলে কত হয়? 16 না? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কাটাকাটি করলে হয় 4টা 4 4 16, 160 140, তাহলে হয় 1.44 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কুলম্ব। এটা কোন দিকে? দেখো এখানে লিখছিলাম, এই যে এটা হবে এই থেকে এই দিকে, অর্থাৎ বি থেকে এ এর দিকে। তাহলে বি থেকে এ এর দিকে। এখন বলো তো বাবুরা, এই যে পাওয়ারটা কার বেশি? একজন হচ্ছে এমপি আর একজন হচ্ছে এলাকার
পাতি নেতা। এই যে দেখো এর ভ্যালু হচ্ছে 1.44 ইন্টু 10⁻11, এ হচ্ছে এমপি মানে, আর এ হচ্ছে 7.2 ইন্টু 10⁻10। দেখো তো এর পাওয়ার ছোট না, তার মানে ভ্যালুটা ছোট। এখন যার ভ্যালুটা ছোট তাকে ধাক্কা দিয়ে ওইদিকে সরাই নিয়ে যাবে, অর্থাৎ এ যেহেতু বড় এ যেহেতু ছোট, তাহলে একে ধাক্কা দিয়ে এদিকে নিয়ে আসবে। তাহলে আলটিমেটলি হয় কত? তাহলে লব্ধি তড়িৎ প্রাবল্য, লব্ধি প্রাবল্য এটা কোনটা হবে? এই যে এইটা থেকে, অর্থাৎ এটাকে আমি যদি 10 মিলাই লিখি 14.4 ইন্টু 10⁻10, এই যেখানে আমি এখানে দশমিকটা একবার সরাইছি, এখানে একটা কমাই দিছি, মাইনাস এখানে কত ছিল 7.2 ইন্টু 10⁻10, 7.2 ইন্টু 10⁻10। এটা এখন যদি মাইনাস করতাম 14.4 থেকে 7.2 চলে গেলে থাকে আরও 7.2 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম্ব। এখন এটা কোন দিকে? অর্থাৎ যেদিকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে এর শক্তি বেশি, ওকে ধাক্কা দিয়ে এদিকে নিয়ে আসবে। তাহলে কোনটা? বি থেকে এর দিকে, অর্থাৎ বি থেকে এ এর দিকে আলটিমেটলি এটাই থাকে। বুঝেছো বাবুরা? আশাবাদী তোমরা সব বুঝেছো, তোমরা তো অনেক মেধাবী, অনেক জ্ঞানী তোমরা। আচ্ছা এরপরে আসি, এ ও বি দুইটি আহিত বস্তু এবং সি নিরপেক্ষ বস্তু। বুঝলাম তো, প্রবলেম কি? আচ্ছা এ ও বি এর আধান যথাক্রমে একটা হচ্ছে Q1 যেটা দেওয়া আছে হচ্ছে -5 কুলম্ব, আর একটা দেওয়া আছে Q2 যেটা দেওয়া আছে +10 কুলম্ব। আচ্ছা বুঝলাম তো, আমার কি করতে হবে? আমার দিছে পড়ি, এই যে বি থেকে এ এর নিকটবর্তী একটি বিন্দু x এর তীব্রতা যদি 2 নিউটন পার কুলম্ব হয়, তবে x বিন্দুর উপর বি এর অনুভূত বল নির্ণয় করো। আরে বেটা, এই বল নির্ণয় করার জন্য তোকে এটা কে দিতে বলছিল রে বেটা? এগুলোর কোনো দরকার আছে? বেটা তোর এখানে বলেই দিছস যে তুই এখানে দেওয়া আছে বির জন্য, এই তীব্রতা আছে বির জন্য এর কাছের একটা বিন্দুতে, তাহলে চার্জও তুই দিয়ে দিছস আবার প্রাবল্যও দিয়ে দিছস, তাহলে তুই এ কেন দিছস? দরকার আছে কোনো? দরকার নেই। আমরা জানি, আমরা তো অনেক পারি, আমরা পারি, তোমাদের থেকে আমরা অনেক ভালো পারি। তোমরা দিছো তো কি হয়েছে? আমরা কি জানি? অনেক কিছুই জানি, যেটা জানি সেটাই লিখি। আচ্ছা আমরা জানি এক্স অনুভূত বল নির্ণয় করো। অনুভূত বল এফ সমান, তুমি কি কখনো জানো কিউ ই? এটা মেবি এমসিকিউর ক্ষেত্রে লিখছিলাম, এমসিকিউ যখন ইউনিটটা বের করছিলাম কিসের, এই যে প্রাবল্যের, তখন কিন্তু এটা বলছিলাম। আমার এখন এফ এর ভ্যালুটা লাগবে, এফ ইকুয়ালস টু, দেখো তো এখানে বলছে কি বি এর জন্য এ এর কাছের এর নিকটবর্তী একটা বিন্দু, মানে এর নিকটবর্তী একটা বিন্দুর কথা বলছে, বাট এ বিন্দুর কোনো এখানে কাজ নেই, কিন্তু এর শুধু নিকটবর্তী একটা বিন্দুর কথা বলছে জাস্ট। আচ্ছা তাহলে কি হবে বি এর জন্য? তাহলে বি চার্জটা কত? দেখো তো বি চার্জটা হচ্ছে 10, অর্থাৎ এখানে কিউটা হচ্ছে 10 কুলম্ব, আর ইটা, ই কোনটা? ওই যে দেখো ইটা 2 নিউটন পার কুলম্ব দেওয়া আছে। তাহলে এখানে যদি আমি 10 বসাই দেই আর এর জায়গা যদি 2 বসাই দেই, তাহলে 20 তো পেয়ে গেলাম। হোয়াটস নেক্সট? ইজি না? একদম পানির মতো ইজি। কত বড় কোশ্চেন দিয়ে কতটুকু আনসার, এই আনসারটা করার জন্য আমাদের এখানে বসায় রাখছে, তাই না? আচ্ছা বসায় রাখলেও কিছু করার নেই, এখন আমরা পরিস্থিতির শিকার। এরপরে নেক্সট স্টেপটা যাই। বলছে চিত্র শূন্য বিভবের স্থান থেকে এ বস্তুর ক্ষেত্রে 5 কুলম্ব ধনাত্মক আধান আনতে 250 জুল এবং বি বস্তুর ক্ষেত্রে 4 কুলম্ব ধনাত্মক চার্জ আনতে 20 জুল কাজ করতে হয়। ধারক কি? ধারক জানো? ধারক হচ্ছে কাছাকাছি অবস্থিত দুটি পরিবাহীর মধ্যবর্তী অবস্থানে, আমি দুটি পরিবাহী এরকম হইতে পারে, এই সাইডে একটা পাত আছে, এই সাইডে একটা পাত আছে, মধ্যবর্তী একটা অন্তরক পদার্থ, অন্তরক বা ইনসুলেটর, অন্তরক, অর্থাৎ
দুইটি দুইটি পাত কাছাকাছি অবস্থিত, এই যে দুইটি পাতের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রূপে তড়িৎ শক্তি রূপে চার্জ ধরে রাখাকেই ধারক বলে। যে চার্জ ধরে রাখতে পারে তাকেই বলা হয় ধারক, বা এই প্রক্রিয়াকেই ধারক বলা হয়। বুঝতে পারছো? তাহলে ধারক জিনিসটা কি? অর্থাৎ দুইটি তড়িৎদ্বারের মধ্যবর্তী অবস্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ শক্তি রূপে আধান বা চার্জ ধরে রাখার প্রক্রিয়াকেই ধারক বলে। ওকে, গেল, আমাদের এইটুকু কোনো দরকার নেই, এটা মুছে দেই। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ তীব্রতা এক নয় কেন? সংজ্ঞাটা দিয়ে দিবা, শেষ। তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো একটি, এই যে একটা ক্ষেত্র, এখানে একটা চার্জ আছে, পজিটিভ চার্জ আমি ধরলাম, একটা চার্জ, এই ক্ষেত্রে এই চার্জের চারিদিকে একটা প্রভাব আছে, ওর ভিতরে কোনো শত্রু আসলে বা ওর কোনো প্রতিদ্বন্দ্বী আসলে ওটাকে ঘায়েল করে দিতে পারবে। তো এর ভিতরে, এর বাইরে কিন্তু এর কোনো পাওয়ার নেই। আচ্ছা, এখন এই যে চারিদিকে যে এলাকা জুড়ে, যে অঞ্চল জুড়ে ওর ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, এই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। একটা এরিয়া, তাই না? একটা এরিয়া, এটা কি ভেক্টর রাশি না? অবশ্যই তড়িৎ ক্ষেত্রটা একটা স্কেলার রাশি। স্কেলার, এখানে কোনো দিক নেই, তড়িৎ ক্ষেত্র হচ্ছে স্কেলার রাশি, এই যে। আচ্ছা, এখন তড়িৎ তীব্রতা কি? প্রথমে সংজ্ঞা দিবা, পার্থক্য একটা শেষ। সেকেন্ডটা হচ্ছে এটা একটা স্কেলার রাশি, এটা একটা, আচ্ছা পরেরটা আসি। তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে তুমি যদি একটা পজিটিভ চার্জকে নিয়ে যাও, অনকুলম পজিটিভ চার্জকে নিয়ে যাও, তাহলে একে বিকর্ষণ করবে, আর যদি এ নেগেটিভ হইতো তাহলে একে আকর্ষণ করতো। বিকর্ষণ করার পর একটা দিকে একে ধাক্কা দিয়ে এইভাবে দিয়ে দিবে না? এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এটাকে তড়িৎ বলরেখা বলে। আর এই যে ধাক্কা দিল না, এইটাই হচ্ছে তড়িৎ তীব্রতা। যে ধাক্কাটা দিল এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। যে বলের মাধ্যমে কোনো একটা পজিটিভ চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে সেটাই হচ্ছে তড়িৎ তীব্রতা, তাই না? আচ্ছা, তড়িৎ তীব্রতা গেল। এবার দেখো তো এখানে একটা ডিরেকশন আছে কিনা, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাই না? এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এটা ছিল তড়িৎ ক্ষেত্র, ছিল একটা স্কেলার রাশি, আর এই বলরেখাটা একটা ভেক্টর রাশি। তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশি, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো দুইটা পার্থক্য হয়ে গেছে, একটা হচ্ছে সংজ্ঞা আর একটা হচ্ছে স্কেলার ভেক্টর। তো 2 মার্কের জন্য তো আরেকটা তুমি দিয়ে দিতে পারো। এটার কি তড়িৎ ক্ষেত্র, এর এককটা কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে এককটা জুল পার কুলম্ব, হ্যাঁ, আর এটা হচ্ছে নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার। তুমি একটা একক দিতে পারো, এর একক এত, এর একক এত, তাহলে পার্থক্যগুলো হয়ে গেছে। বুঝতে পারছো? খ নাম্বার গেল। এইবার আসি, যদি 5 কুলম্ব এবং 4 কুলম্ব আধানদ্বয়ের মধ্যবর্তী বল এত হয় তবে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। একটু বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না নিজের? এই ম্যাথটি কোশ্চেনটা যখন পড়তেছে তারপর নিজের বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না? আসলে বাট আমি কিন্তু বাচ্চা মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যে পারবো না, আমি কিন্তু বাচ্চা না। কারণ তোমরা তো বাচ্চা মনে হতে পারে, কারণ তোমরা তো অনেক মেধাবী, তাই না? আচ্ছা, তোমরা যেহেতু মেধাবীরা, তাহলে আমরা একটা নিউ পেজে যাই, নিউ পেজে গিয়ে মেধাবীদের খেল দেখাই। আচ্ছা, গ নম্বরে বলছে, যদি 5 কুলম্ব এবং 4 কুলম্ব আধানদ্বয়ের মধ্যবর্তী বল এত হয় তবে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। গ নম্বরে ডিরেক্টলি আমরা শুরু করে দেই, কি শুরু করব? ম্যাথ আর কি। আমরা জানি এখানে কিন্তু বলের কথা বলছে, দেখো তো এই যে কি বলছে, এখানে কিন্তু মধ্যবর্তী বল 1.125 × 10⁻11। তো বল যেহেতু বলছে, আমরা বলের ফর্মুলা চাই, লিখব k × q1 q2 / r²। আচ্ছা, এখানে দেখো সব কিছুই দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো এফ এর ভ্যালুটা এখানে দেওয়া আছে হচ্ছে কত, 1.125 × 10⁻11 নিউটন। তাহলে এখানে দেওয়া আছে, সাইডে লিখে দেই, দেওয়া আছে f f সমান 1 × 125 × 10⁻11 নিউটন, আর Q1 এর ভ্যালু একটা দেওয়া 4 কুলম্ব আর Q2 এর ভ্যালু একটা দেওয়া 5 কুলম্ব,
তাই না? গেল। আচ্ছা, তাহলে ভ্যালুগুলো বসাই। আরটা তোমাকে কি এই দুইটা দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত সেটা তোমাকে জানতে হবে, তাই না? এটা বের করব। তাহলে এখানে ভ্যালুটা বসাই, ভ্যালুটা কি লেখা ঠিক ছিল? 1 × 1 = 5, ঠিক আছে। 1 × 1 × 5 × 10⁻11 = Q1 হচ্ছে 4 এবং Q2 হচ্ছে 5 /r², তাই না? তাহলে এখানে হচ্ছে আরটাকে যদি আমি রেখে দেই, বাকি এখানে 20/1.125 × 10⁻11, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি আমি একটু কাটাকাটি বাটাবাটি যদি করি তাহলে কত হয়? 20/1.125 তাহলে ডিভাইডেড ইন্টু 10⁻, কি ক্যালকুলেটার এটা, -11, এটা হচ্ছে 1.778 × 10⁻⁻10, অর্থাৎ তাহলে যদি আর এর ভ্যালুটা আমি বের করি তাহলে রুট ওভার আনসার করি ভাই, ইকুয়াল কই, আমি তো কিছুই বুঝতেছি না ক্যালকুলেটারে। অর্থাৎ 3.65 × 10⁻³ মিটার। 10⁻³ মানে কি, মিলিমিটার না? 3.65 মানে এটা হচ্ছে মিলিমিটার। ভাই আমি এই ক্যালকুলেটারে কিছুই বুঝতেছি না, কোথায় কি। আচ্ছা, তো এটা হচ্ছে আনসার। অর্থাৎ এটা একটা বল দেওয়া আছে, আর অর্থাৎ এখানে একটা বল দেওয়া আছে, এখানে দূরত্বটা বের করতে হবে। তাহলে দূরত্বটা এখান থেকে এখানে নিয়ে আসলাম, বলটাকে এখানে নিয়ে আসলাম, বলের ভ্যালুটা বসাইছি, আর 20 দ্বারা এটাকে ডিভাইড করলে হয় 1.778 × 10⁻10, যেখানে এখানে ছিল স্কোয়ার, এখানে প্রয়োজন হচ্ছে লিখতে পারি, এখানে হচ্ছে আর স্কোয়ার, তাহলে এখানে ছিল স্কোয়ার, এই সাইডে এসে রুট, এটাকে রুট করলে এই ভ্যালুটা হয় 3.65 × 10⁻³ 10⁻³ মানে এটা হচ্ছে মিলিমিটার, মিটারকে মিলিমিটার করে দিলে ওটা অ্যান্সার। অথবা তোমরা যদি চাও, আমার থেকে যদি তোমরা ভালো বুঝো, তাহলে এটাকে তোমরা মিটারেই রেখে দিতে পারো। ওকে, আচ্ছা, এরপরে আসি ঘ নাম্বারে। ঘ নাম্বার কি, এ ও বি কে পরিবাহী তার দিয়ে সংযোগ করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে? অর্থাৎ দুইটা চার্জ আছে এখানে, এটা ঘ নাম্বার। এখানে দুইটা আছে, একটা চার্জ ধরো এখানে আর একটা চার্জ ধরো এখানে। এবার দুইটাকে যদি পরিবাহী দ্বারা যুক্ত করে দাও, তাহলে মূলত চার্জটা, পরিবাহী মানে কি, একটা ওয়্যার দ্বারা, সেটা কপাল হইতে পারে, যে কোনো মেটাল হইতে পারে, বা পরিবাহী যে কোনো কিছু হইতে পারে, যুক্ত করে দিচ্ছে। তাহলে কি হবে, এর ভিতরে এবং এর ভিতরে বিদ্যুৎ চলাচল শুরু হবে না? বিদ্যুৎ চলাচল, আসলে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যায়, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়, বিদ্যুৎ আমরা যেদিকে ধরি, বিদ্যুৎ যেদিকে চলে, ইলেকট্রন তার উল্টা দিকে। মনে রাখবা, সবসময় ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, এটা মাথায় রাখবা, তাহলে তুমি ইজিলি সলভ করতে পারবা। আচ্ছা, আই থিঙ্ক এটা সবার মাথায় আছে, আমি একটু পরে জানছি তো সেই জন্য তোমাদেরকে আমি জানাই দিলাম। আচ্ছা, তার মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনগুলো যায়, ইলেকট্রনের ফলটা হবে। যাই হোক, এটা তো আমরা এখন এখানে দুইটা বস্তুর কথা বলা আছে, যে একটা হচ্ছে চিত্রে শূন্য বিভবের স্থান থেকে এ বস্তুর ক্ষেত্রে 5 কুলম্ব ধনাত্মক আধান আনতে 250 জুল এবং বি বস্তুর ক্ষেত্রে 4 কুলম্ব ধনাত্মক আনতে 20 জুল যদি কাজ করতে হয়, তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে। একটা দেওয়া আছে হচ্ছে কুলম্ব, মানে কিউ দেওয়া আছে, আর একটা হচ্ছে ডব্লিউ দেওয়া আছে, এটাও কিউ দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে, তাই না? কিউ এবং ডব্লিউ দেওয়া, তাহলে কিউ ডব্লিউ, আর আমার দরকার হচ্ছে বিভব মানে ভি। এটাতে কোনো ফর্মুলা তুমি জানো? অবশ্যই জানা আছে ভি সমান W/Q, তাই না? তো এখানে দেওয়া আছে
এখানে আমি ভি অন দেই, ডব্লিউ অন দেই, কিউ অন দেই, তাহলে ভি অন ডব্লিউ অন কিউ অন ডব্লিউ টু কিউ টু, এটা কত ছিল 250 আর হচ্ছে 5, আর এদিকে 4/20, 250 অর্থাৎ ডব্লিউ ওয়ান হচ্ছে 250 জুল, এটা হচ্ছে 5 কুলম্ব, ডব্লিউ টু হচ্ছে 20 জুল, এটা হচ্ছে 4 কুলম্ব। ওকে, তাহলে আমরা এখানে ভ্যালুগুলো যদি ইনপুট করে দেই, ভি অন ইকুয়ালস টু ডব্লিউ হচ্ছে 250 আর কিউ হচ্ছে কত 5, তাহলে আলটিমেটলি এখানে 5 জুল পার কুলম্ব, এটাই তো হয়। ঠিক একইভাবে ভি টু বের করবো, ভি টু ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ টু ডিভাইডেড বাই কিউ টু, ডব্লিউ টু এর ভ্যালু হচ্ছে 20 জুল, কিউ টু এর ভ্যালু হচ্ছে 4 জুল, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 5 জুল পার কুলম্ব। দেখো তো কোনটা বড়, অবশ্যই ভি অন অনেক বড়, দেখো 50 আর হচ্ছে 5, ভি অনটা ভি টু থেকে বড়, তাহলে কি হবে, যেটা দিকে দেখো উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যাবে, তাহলে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভাগে যেহেতু এটা যায়, এর যে এটা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স, তাহলে অবশ্যই ইলেকট্রনটা, এখানে দুইটা বস্তু এ বি বস্তু দেওয়া ছিল নাকি, হ্যাঁ এই যে এ বি বস্তু দেওয়া আছে, অর্থাৎ এ বস্তুর বিভবটা বেশি, বি বস্তুর বিভবটা কম, তাহলে ইলেকট্রনটা বি বস্তু থেকে এ বস্তুর দিকে যাবে। অর্থাৎ তুমি চাইলে এখানে এটাকে লিখে দিতে পারো, ইলেকট্রন বি বস্তু থেকে এ বস্তুর দিকে যাবে, এর অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, আমরা পরে ম্যাথে যাই। বলছে কি 1 কুলম্ব আধান বলতে কি বোঝায়, কিউ ইকুয়ালস টু আই টি, এটা তো জানো তাই না, এই ফর্মুলা দিয়ে আমরা সংখ্যাটা দিব। 1 কুলম্ব হচ্ছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাকে তাহলে আমরা 1 কুলম্ব বলতে পারবো। বুঝতে পারছো? কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে একক সময়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চলাচল করে বা পরিবাহিত হয়, তাকে আমরা 1 কুলম্ব বলতে পারি, তাই না? আচ্ছা, আমরা বলতে পারি। তড়িৎ বীক্ষণ যন্ত্রে স্বর্ণপাত ব্যবহার করা হয় কেন? হচ্ছে খ নম্বর, তড়িৎ বীক্ষণ যন্ত্রে স্বর্ণপাত ব্যবহার করা হয় কেন? স্বর্ণপাত যন্ত্র এরকম ছিল না, এখানে একটা ছিল, তো এখান থেকে এইভাবে ছিল, এইভাবে এখানে এই যে বক্স ছিল, এইভাবেই তো স্বর্ণপাতটা ছিল, তাই না? এরকম যন্ত্রটা। তো এইখানে স্বর্ণপাত ব্যবহার করার কারণ হচ্ছে এ খুবই হালকা, এটা খুব পরিমাণ হালকা, এই স্বর্ণপাতটা এটা এত পরিমাণ পাতলা এবং হালকা যে এটা খুব কম সংখ্যক চার্জও যদি এখানে তুমি দাও, অর্থাৎ এখানে যদি খুব কম সংখ্যক অর্থাৎ পজিটিভ চার্জ দাও অথবা নেগেটিভ চার্জে যদি তুমি একটা বস্তুকে দাও, তাহলে ওইটার রেসপন্সে এইটার মধ্যবর্তী দূরত্ব হয় কমবে অথবা বাড়বে। বুঝতে পারছো? এটার দূরত্ব কমবে অথবা বাড়বে, আর দূরত্ব কমা এবং বাড়া দেখেই কিন্তু বুঝতে পারি তার চার্জের প্রকৃতি কেমন, সে কি পজিটিভ নাকি নেগেটিভ। তো এখানে মেইনলি স্বর্ণপাত ব্যবহার করার কারণ হচ্ছে এইটাই, এটা হচ্ছে খুব হালকা এবং চার্জের প্রতি এ খুব বেশি অ্যাক্টিভ, অর্থাৎ চার্জের এটা উপস্থিতি বুঝতে পারে, খুব সহজে বুঝতে পারে, সেই জন্য এটা তড়িৎ বীক্ষণ যন্ত্রে স্বর্ণপাত ব্যবহার করা হয়। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছো আই থিঙ্ক। গেল। তারপর গ নম্বর, এবার গ নম্বর, গোলক দুটি মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। হায় রে ভাই, একই জিনিস আর কতবার। আচ্ছা, জানা আছে F ইকুয়ালস টু বলের কথা বলছে, তাহলে K ইন্টু কিউ অন কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি ভ্যালুটা নিতে চাই, তাহলে 9 ইন্টু 10⁹, এটা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট K, আর কিউ ওয়ান কিউ টু দেখো দেওয়া আছে 10
কিউ ওয়ানের ভ্যালু কই কিউ ওয়ান এই যে 10 কুলম্ব আর কিউ টুর ভ্যালু কত 12 কুলম্ব, এটা হইলো। দেন কিউ ওয়ান কিউ টু ভ্যালুগুলো বসাই দিই, আর কে এর ভ্যালুতে যে লিখছি আর কি। কিউ ওয়ান কিউ টু দূরত্ব কত, দেখো এই বস্তু অর্থাৎ এই বস্তুটা এবং এই বস্তুটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু 10, এই 5 কিন্তু বাইরে, 5 কিন্তু ওখানে না, তাই না? 10 মিটার দূরত্ব। তাহলে আরটা হচ্ছে 10 মিটার। তাহলে ভ্যালুগুলো যদি আমি এখানে ইনপুট করি, কিউ ওয়ান হচ্ছে 10, কিউ টু হচ্ছে 12, আর বাকি থাকলো নিচে 10 তার উপর স্কোয়ার। তাহলে এখানে হয় এফ ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু, দেখো একটা 10 বাদ যাবে, বাকি থাকে 10, ওই 10কে যদি 12 দ্বারা ডিভাইড করি, সরি 12কে যদি 10 দ্বারা ডিভাইড করি তাহলে হয় 1.2। তাহলে 9কে যখন 1.2 দ্বারা ডিভাইড করব, তাহলে গুণ করব, তাহলে 9 ইন্টু 1.2, বা এটা কি ক্যালকুলেটর, এটা দেখো ক্যালকুলেটর নাম হচ্ছে ক্যাসিও এপেক্স 99 অন সিডব্লিউ, এটা আমি কখনো ইউজ করি না আর কি, সো এটার ফাংশনটা আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। যাই হোক, এটা হচ্ছে 9 ইন্টু 1.2, তাহলে কত 10.8 ইন্টু 10 টু দি পাওয়ার 9, বা এটাকে লিখতে পারি 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এটা কি বল যেহেতু তো নিউটন। তাহলে এইটাই মিস্টার অ্যান্সার, মিস্টার অ্যান্সার হচ্ছে এটাই। আচ্ছা, এরপর আসি, গ নম্বর গেল। এরপর আসি পি বিন্দুতে গোলক দুটির দ্বারা প্রাবল্যের মান কিরূপ হবে। দেখো তো পি বিন্দু, এই যে মিয়া, এই যে পি বিন্দু, তাই না? এই পি বিন্দুতে প্রাবল্যের মান কেমন হবে দেখো তো। এইটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, এইটা একটা, এটা দেখো নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তাই না? আচ্ছা, আমরা অলওয়েজ জানি কি চার্জটা নেগেটিভ তার থেকে প্রাবল্য, সরি চার্জ না, নেগেটিভ চার্জ থেকে প্রাবল্য রেখা বলরেখা যেটা তার ভিতরে আসে, অর্থাৎ নেগেটিভ চার্জ অলওয়েজ তার দিকে আনে। অর্থাৎ আমরা যদি একটা নেগেটিভ চার্জ কোথাও যদি করি, ধরো আমরা এই যে একটা নেগেটিভ চার্জ, ধরো একটা নেগেটিভ চার্জ, এর প্রাবল্য হবে কি অন্য কোনো জায়গা থেকে কোনো কিছুকে টান দিয়ে ভিতরে নিয়ে আসে। আর যদি একইভাবে একটা পজিটিভ চার্জ হয়, ওখান থেকে বের হবে তড়িৎ বলরেখা, নেগেটিভ যায় এবং এটা বের হয়। আচ্ছা, এইখানে দেখো তো একটু কোশ্চেনটার দিকে যদি তাকাও, এটা কি আছে, এটা হচ্ছে পজিটিভ, তাহলে এখান থেকে এই দিক দিয়ে বের হবে। ঠিক একইভাবে এইটা কি নেগেটিভ, তাহলে অবশ্যই কি এটাও কিন্তু এদিকে যাবে। দেখো তো দুইটার ডিরেকশন কিন্তু একই, নেগেটিভ নিজের দিকে যাচ্ছে আর পজিটিভটা ওই দিকে যাচ্ছে। তাহলে এইটার জন্য যে প্রাবল্য সেটা অবশ্যই কি ভিতরের দিকে যাচ্ছে, আর এটার জন্য যে প্রাবল্য সেটা ওই দিকে যাচ্ছে, দুইটার ডিরেকশন কিন্তু এক। তাহলে এই বিন্দুতে গিয়ে, এই বিন্দুতে যদি আমি বলি এইটা তো এই দিকেই যাচ্ছে, এবার এইটা যদি খেয়াল করি এইটার জন্য এটা তো এই দিকেই যায়, তাই না? এর দিকে আসবে, তো এইখান থেকে কিন্তু আবার ওর দিকে আসবে, এইখানে গিয়ে আসে কিন্তু উল্টা হবে একটা বিন্দু। তাহলে এইটার জন্য যে প্রাবল্য পাবো সেইটা থেকে এইটার জন্য যে প্রাবল্য পাবো মাইনাস করে দিতে পারবো, উল্টাটাও হইতে পারে একটা থেকে আরেকটা। আচ্ছা, আমরা করা শুরু করি। এখানে এই যে অবস্থা খারাপ করে ফেলছি এটার। আচ্ছা দেখো তো এখানে আমরা প্রথমে এই 10 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুতে বের করব, প্রাবল্যটা বের করব 10 কুলম্ব চার্জের জন্য। ঘ নম্বর 10 কুলম্ব চার্জের ক্ষেত্রে চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য ইয়ন হলে ইয়ন ইকুয়ালস টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর ওয়ান স্কোয়ার। দেখো এখানে সব কিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে কিউ ওয়ান দিয়ে দিই। কিউ ওয়ানটা কত ছিল? কিউ ওয়ানটা ছিল 10 কুলম্ব। আচ্ছা 10 কুলম্ব, এই যে কিউ ওয়ানটা 10 কুলম্ব
আর আর1টা ছিল পি বিন্দুর জন্য। দেখো ওই যে আবার যদি একবার দেখাই, পি বিন্দুর জন্য অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 10 প্লাস হচ্ছে 5, টোটাল 15। আর1টা হচ্ছে 10 প্লাস 5, আলটিমেটলি 15 মিটার। আচ্ছা, ভ্যালুগুলো যদি এখানে ইনপুট করি, 9 × 10⁹ ইন্টু Q1 এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই আর1, 15-এর উপর স্কোয়ার, তাই না? তাহলে এখানে হচ্ছে 9 × 10⁹, তাহলে এটা হচ্ছে 10/225, তাই না? তাহলে ভ্যালুটা দেখি কত হয়। আচ্ছা, তাহলে 9 × 9 × 10⁻10 ডিভাইডেড বাই 225, তাহলে হয় হচ্ছে 4 × 10⁻1 2 3 4 5 6 7 8 10⁸। এটা কি ই না? তাহলে ই হবে নিউটন পার কুলম্ব, তাই না? এখন এটা কোন দিকে? এটা দেখো, এইটা যেহেতু পজিটিভ চার্জ, তাহলে এটা এই দিক থেকে অবশ্যই এই দিকে পজিটিভ চার্জটা, তাহলে এটা কি হবে? পি এর দিকে, অর্থাৎ 10 কুলম্ব চার্জ থেকে পি এর দিকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এত 10 কুলম্ব চার্জ থেকে পি এর দিকে, তাই না? আচ্ছা, তো আমরা পরের পার্টটা করি। ওকে, আচ্ছা, পরের পার্টটা করি। 10 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য, এটা পরের চার্জটা কত ছিল? পরের চার্জটা ছিল 12 কুলম্ব চার্জের জন্য। 12 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2, তাহলে এটা কি হবে? K × Q2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। তাহলে এখানে ভ্যালুগুলো যদি আমি বসাই, Q2 ছিল 12 কুলম্ব, R2 ছিল 5 মিটার। তাহলে এখানে ভ্যালুগুলো যদি ইনপুট করি, 10⁹, Q2-র ভ্যালু হচ্ছে 12 ডিভাইডেড বাই R2 5 স্কোয়ার, তাহলে 9 × 10⁹, 9 × 12/25। তাহলে এটা যদি আমরা একটু কাটাপাটি করি, 12 ডিভাইডেড বাই 25, ডিভাইডেড বাই 25, 0.48, তার সাথে গুণ হচ্ছে 9, তাহলে আলটিমেটলি হচ্ছে 4.32 × 10⁹, কি হবে? নিউটন পার মিটার। এটা কোন দিকে? এটা দেখো কি চার্জ ছিল, এটা চার্জ ছিল নেগেটিভ চার্জ, এই যে ভিতরে দেখো নেগেটিভ চার্জ, তাই না? তাহলে এটা কি হবে? এই দিকে, অর্থাৎ পি থেকে 10 কুলম্বের দিকে, না 12 কুলম্বের দিকে, পি থেকে 12 কুলম্বের দিকে। তাহলে লব্ধি প্রাবল্যটা কত? লব্ধি প্রাবল্য ইকুয়ালস টু, দেখো বড়টা থেকে ছোটটাকে মাইনাস করবো। বড় কোনটা? এটা হচ্ছে 4.4 × 10⁸, আর এটা হচ্ছে 4.3 × 10⁹। তাহলে ওইটা বড় না? ওইটা যেহেতু বড়, তাহলে বড়টা থেকে ছোটটাকে মাইনাস করি। 4.32
আমি এটা যেহেতু পাওয়ার 8 আছে, আমি ওটাকে পাওয়ার 8 করে লিখি। 43.2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মাইনাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা মাইনাস করলে তাহলে কত হয়? 43 থেকে যদি 4 চলে যায় তাহলে হচ্ছে 39। 39.2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা দেখো তো বড় কোনটা ছিল? এটা। তার মানে এটা কোন দিকে ছিল? পি থেকে 12 কুলম্ব চার্জের দিকে। তাহলে এটাও সেম ওইদিকে, পি থেকে 12 কুলম্ব চার্জের দিকে। পি থেকে 12 কুলম্ব চার্জের দিকে। এটা অ্যান্সার। বুঝতে পারছো কি? পি থেকে 12 কুলম্ব চার্জের দিকে, এটাই তাহলে আলটিমেট আনসারটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে যে কি বজ্র নিরোধক কি? বজ্র পড়তে যা বাধা দেয় তাই হচ্ছে বজ্র নিরোধক। অর্থাৎ আকাশ থেকে যে বিদ্যুৎ চমকায় এটাকে আমরা কি বলি? বজ্র বলে চিনি না? আচ্ছা, এই বজ্রটাকে যারা বাধা দেয়, যারা বাধা দেয় সেটা হচ্ছে বজ্র নিরোধক। বিভিন্ন বিল্ডিং তৈরি হলে সে বিল্ডিং এর উপর বজ্র নিরোধক দেয়, অনেক জায়গায় অনেক কিছু থাকে আর কি। অর্থাৎ বজ্র পড়তে যে জিনিসগুলো বাধা দেয় সেটা হচ্ছে বজ্র নিরোধক। একটি ফুলানো বেলুনকে জামা দিয়ে ঘষে দেওয়ালে চেপে রেখে দিলে, আচ্ছা একটু বেলুনটা মনে করো আমার এই যে একটা বেলুন, এই যে এটা একটা বেলুনকে এইভাবে জামা দিয়ে ঘষলাম, এই যে আমার জামা দিয়ে এইভাবে ঘষলাম, ঘষার পর কি হবে? কোনোটা ইলেকট্রনের শক্তি বেশি, আমার জামার ইলেকট্রনের শক্তি বেশি, হাতের ইলেকট্রন বা বেলুনের ইলেকট্রনের শক্তি কম, তাই না? একটার বেশি একটা কম, তখন যখন ঘষবো ঘষার পর একটা থেকে আরেকটা ইলেকট্রন নিয়ে নিবে না? তো আমি মনে করলাম আমার জামার ইলেকট্রন বেশি, তাহলে এই বেলুন থেকে জামায় যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কি পজিটিভ চার্জ হয়ে যাবে না? এর থেকে যদি আমি ইলেকট্রন নিয়ে নিই তাহলে এ হলো নেগেটিভ চার্জ আর বেলুনটা হলো পজিটিভ চার্জ, তাই তো? এখন এই পজিটিভ চার্জকে যদি কোনো কিছু আমি এরকম যদি কোনো জায়গা দেওয়ালে আটকে ধরি তাহলে ওই পজিটিভ চার্জের কারণে ও কি চাইবে? ইলেকট্রন নিতে, তাহলে দেওয়াল থেকে ইলেকট্রন নিতে চাইবে। এখন দেওয়াল থেকে ইলেকট্রন নেওয়ার জন্য ও কিছুটা সময় দেওয়ালের সাথে আটকে থাকবে, কারণ হচ্ছে ইলেকট্রন দরকার, ওই ইলেকট্রনটা নেওয়ার জন্যই দেওয়ালের সাথে আটকে থাকবে। যখন ইলেকট্রন নেওয়া শেষ, দুম করে পড়ে যাবে নিচে। যদি শব্দ হবে না দুম, কারণ বেলুনটা পাতলা। আচ্ছা যাই হোক, এটাই মেনলি গেল। এবার বলছে উদ্দীপকের তথ্য থেকে বলের মান নির্ণয় করো। এত বল, এই বল যে কি করছে রে। আচ্ছা, ক নাম্বার। উদ্দীপকের তথ্য থেকে বলের মান নির্ণয় করো। এটা হচ্ছে 12 কুলম্ব, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 70, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে আমরা জানি, তোমরাও জানো। তো বল যেহেতু নির্ণয় করতে বলছে, বল F সমান K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে দেওয়া আছে তো সব কিছুই দেওয়া আছে। Q1 20, Q1 হচ্ছে 20 কুলম্ব এবং Q2 হচ্ছে 70 কুলম্ব, এবং আরটা হচ্ছে, এটা আমি করতাম না, এটা মেবি এই যে দেখো, এবার গ নম্বরের সাথে ঘ নম্বর কিন্তু রিলেটেড, গ নম্বরের সাথে ঘ নম্বর রিলেটেড, অর্থাৎ গ নম্বরের ফোর্সের কত গুণ হবে ঘ নম্বর বা কতটুকু হবে সেটা কিন্তু চাইছে, সেই জন্য আমি গটা করতেছি, না হলে গ কিন্তু একই জিনিস বারবার হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য করলাম আর কি, না হলে করতাম না। যাই হোক, ডিস্টেন্সটা মধ্যবর্তী হচ্ছে 50 সেন্টিমিটার, এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে এটা হচ্ছে 0.5 মিটার। এখন কথা হচ্ছে এটাকে মিটারে কেন কনভার্ট করব? এটা না মিটারে কেন কনভার্ট করা দরকার? মিটারে এই জন্যই কনভার্ট করে দরকার, প্রত্যেকটা ইউনিটকে একটা ইউনিটে নিতে হবে। প্রত্যেকটা পদ্ধতি আছে, একটাকে এমকেএস পদ্ধতি বলি, মিটার কিলোগ্রাম সেকেন্ড, যেটাকে আমরা এসআই পদ্ধতি বলি বা ইন্টারন্যাশনাল সিস্টেম বলি। আচ্ছা, আরেকটা আছে সিজিএস পদ্ধতি, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস পদ্ধতি নিব। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা যদি সেন্টিমিটারে রাখি তাহলে এইটা থাকে হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আর কুলম্বটা চলে যায় এসআই পদ্ধতিতে, দুইটা ভিন্ন হয়ে যাচ্ছে না? তো দুইটাকে এক করার জন্য কুলম্বকে কুলম্বই রেখে দিলাম, আর এখানে সেন্টিমিটারকে মিটার বানাই দিলাম, ওইটাও একই পদ্ধতি চলে গেল, এমকেএস পদ্ধতি। আচ্ছা, তো এখানে যদি বলছে উদ্দীপকের তথ্য থেকে মান নির্ণয় করো, তাহলে ভ্যালুগুলো এখানে দিয়ে দেই। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর ভ্যালু হচ্ছে 20 আর Q2 এর ভ্যালু হচ্ছে 70 ডিভাইডেড বাই আর 0.5। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9
140 1400 ডিভাইডেড বাই 0.25। আচ্ছা 1400 ভাগ হচ্ছে 0.25 ইন্টু 9। ভাই আমার দরকার নেই ক্যালকুলেটর ইউজ করার। 1400 ডিভাইডেড বাই 0.25 5600 ইন্টু 9 5.04 ইন্টু 10⁻9 আর হচ্ছে এখানে 1 2 3 4, তাহলে 10⁻13 নিউটন। এত নিউটন, অর্থাৎ গ নম্বরের জন্য অ্যান্সার এটা 5.04 ইন্টু 10⁻13 নিউটন। আচ্ছা যদি এখন ঘ নম্বরের দিকে যাই, গ নম্বরে বলছে কি, যদি আধানদ্বয়কে অর্ধেক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় তবে তাদের মধ্যে বলের মানের কিরূপ পরিবর্তন হবে। যদি আধানদ্বয়কে অর্ধেক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়, এটা কিন্তু একটা এমসিকিউতে ছিল, মনে আছে কি? আচ্ছা একটা এমসিকিউতে ছিল, তো সেটাই করবে এখন ঘ নম্বরে। আমরা জানি, শুধু না আমরা না, তোমরাও জানো, আমরা জানি F ইকুয়ালস টু Q1 Q2, এটাকে 1 ধরি, Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এটা হচ্ছে 1 নং ধরি। এবার 2 নংয়ের ক্ষেত্রে সেম একইভাবে F ইন্টু Q1 প্রাইম Q2 প্রাইম ডিভাইডেড বাই R প্রাইম স্কয়ার, এটাকে ধরলাম 2 নং। এখন যদি আধানদ্বয়কে অর্ধেক এবং চার্জদের মধ্যবর্তী দ্বিতীয় করা হয়, এখানে দ্বিতীয় না মানে দ্বিগুণ, এটা হচ্ছে দ্বিগুণ হয়, বুঝতে পারছো? দ্বিগুণ করা হয়, দ্বিগুণ। আচ্ছা অর্থাৎ যদি আধানদ্বয়কে অর্ধেক, তাহলে প্রত্যেকটা আধানকে অর্ধেক করে ফেলবো এবং চার্জদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করি 200 আর 70, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ মানে হচ্ছে 100। হ্যাঁ তাহলে এই পার্টটা আমরা চাইলে পরে করতে পারি, এটুকু এখানে রেখে দেই, আমরা এটা এখনই করে দেই। F2 ইকুয়ালস টু K ইন্টু চার্জ দ্বয়কে অর্ধেক করব, তাই না? Q1 চার্জ দ্বয়কে দ্বিগুণ করব। আবার একবার দেখে আসি, আধানকে অর্ধেক, আধান দ্বয়কে মানে দুইটা আধানকে অর্ধেক পরিমাণ করে করব। আচ্ছা তাহলে এটাকে অর্ধেক করব, এটাকে অর্ধেক করব, তাহলে Q1 প্রাইম হবে হাফ Q1 এর সমান, ঠিক একইভাবে Q2 হবে হাফ Q2 এর সমান। আচ্ছা এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হবে দ্বিগুণ, আগে যা ছিল তার দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু আর এটার উপর স্কয়ার। এখন এখানে যদি একটু ক্যালকুলেশন করি, K ইন্টু হাফ হাফ মাল্টিপ্লাই করলে হয় 1/4, থাকে হচ্ছে Q1 Q2, তাই না, ডিভাইডেড বাই 4 আর স্কয়ার। F2 ইকুয়ালস টু, দেখো তো এই 4টা নিচে আসে, তাহলে এটাকে একবারে লিখতে পারি না 1/16, এই তো না বেশ 4 4 16, 1/16 ইন্টু K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই না? এখানে দেখো তাহলে F2 ইকুয়ালস টু হচ্ছে 1/16 ইন্টু, এটা দেখো তো K ইন্টু এই পার্টটা কিসের ভ্যালু, F1 এর ভ্যালু না, K ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার, এটা হচ্ছে F1 এর ভ্যালু। আর F1টা আমরা গ হতে ভ্যালুটা পাইছি 1/16 ইন্টু, গ হতে দেখো ভ্যালুটা পাইছি এই যে 5.04 ইন্টু 10⁻13, 5.04 ইন্টু 10⁻13। আচ্ছা এটা গ হতে লিখে দেই, তাহলে F2 ইকুয়ালস টু, আমরা এখানে ক্যালকুলেশন করে যেটা হবে এটাই মেনলি বসাই দিব, তারপর আমাদের কাজবাজ শেষ। আচ্ছা 5.04 ডিভাইডেড বাই 16, আর 5.04 ডিভাইডেড বাই 16,
তাহলে F2 ইকুয়ালস টু 3.16 ইন্টু 10⁻12 10⁻12 নিউটন হবে। বুঝতে পারছো? 10⁻12 নিউটন হবে। এখন কি চাইছে অ্যান্সারটাই? অ্যান্সারটা বলছে আধান দ্বৈকে অর্ধেক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে তবে তাদের মধ্যের বলের মানের কি পরিবর্তন হবে। তাহলে বলের মানের কি পরিবর্তন হবে? একটা আর একটা 16 গুণ হবে, অর্থাৎ F1 F2 এটাও দিতে পারতাম, অথবা বলের মান আগে যা ছিল তার 16 গুণ হবে F2, অথবা যদি পরিবর্তনটা দেই, পরিবর্তন ইকুয়ালস টু বড়টা থেকে ছোটটা, তাহলে আগে Q1টা ছিল হচ্ছে এটা 5.04 ইন্টু 10⁻13 মাইনাস 0.316 ইন্টু 10⁻13, মানে এটাকে 12 আছে, 1 দশমিক পিছিয়ে সরাই দিয়ে এটাকে 13 বানাই দিলাম এটা সমান করার জন্য। আচ্ছা, তাহলে 5.04 মাইনাস 0.316, 1181 ডিভাইডেড বাই 250, 4.724 ইন্টু 10⁻13 নিউটন। তাহলে পরিবর্তনটা কোথায়? এটা একটা পরিবর্তন, অথবা তুমি এখানে আনসারটা দিয়ে দিতে পারতা যে F1টা হবে F2 এর 16 গুণ, F1টা হবে F2 এর 16 গুণ, ওটাও তুমি দিতে পারতা, যেটা দিবা ওটাই সঠিক আনসার। আচ্ছা, এরপরটা আসি, কুলম্ব বল নির্ণয় করো। এটা আর করবো না, কুলম্ব বলটা অনেক নির্ণয় করছি। বস্তু দুটির মহাকর্ষ বল এবং কুলম্ব বলের গাণিতিক তুলনা করো। তার মানে গ নম্বরে তো কুলম্ব বলটা লাগবেই, এই যে ঘ নম্বরে আবার গিয়ে লাগবে। এবার আসে তড়িৎ তীব্রতার একক কি? তড়িৎ তীব্রতার একক কিন্তু আমরা বলছি কি নিউটন পার কি কুলম্ব তড়িৎ তীব্রতার একক এটা। এবার তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব 10 ভোল্ট বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব যদি 10 ভোল্ট বোঝায়, ধরো এই যে একটা তড়িৎ ক্ষেত্র, এখানে এই বিন্দুতে বিভব যদি 10 ভোল্ট বোঝায়, তার মানে অসীম থেকে কোনো একটা বিন্দুকে একক ধনাত্মক চার্জকে, সেটা হইতে পারে ঋণাত্মক হইতে পারে, যাই হোক একক একক চার্জকে এই বিন্দুতে আনতে তাকে 10 ভোল্ট না 10 জুল পরিমাণ কাজ করা লাগছে। বুঝতে পারছো? কারণ ভি সমান কি ডব্লিউ বাই কিউ না, ডব্লিউ বাই কিউ। তাহলে এটাকে তুমি বলতে পারো যে একটা একক ধনাত্মক চার্জকে, অর্থাৎ এটার ভ্যালু 1, এটার ভ্যালু 10, তাই না, হয়েছে যেহেতু 10 ভোল্ট বলছে, অর্থাৎ একক চার্জকে অসীম থেকে এই বিন্দুতে আনতে কতটুকু কাজ করা লাগছে? 10 জুল পরিমাণ। অথবা তুমি 10 বানাইতে বলতে পারো একটা 2 কুলম্ব চার্জকে অসীম থেকে আনতে 20 জুল পরিমাণ কাজ করা লাগবে, তাকে 10 ভোল্ট বলা হয়। কারণ 20কে যখন 2 দ্বারা ভাগ করবে তখন তো 10ই হবে, তো তোমার নিজের মতো করে তুমি বলে দেবে আর কি, যাই হোক এটাই। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি বস্তুর যে মধ্যবর্তী কুলম্ব বল নির্ণয় করো। কুলম্ব বল কিন্তু বারবার করা হয়েছে, বাট এটার হয়েছে ঘ নম্বরে যেহেতু কুলম্ব বলটা লাগবে, তো আবারও সে কুলম্ব বল করতে হবে। যাই হোক, কিছু করার নেই, আমরা পরিস্থিতির শিকার, আমরা পরিস্থিতির শিকার। গ নম্বরে মধ্যবর্তী কুলম্ব বল নির্ণয় করো। আমি ডিরেক্টলি করে ফেলতেছি। F1 ইকুয়ালস টু হচ্ছে 9 ইন্টু 10⁻9 ইন্টু হচ্ছে Q1 Q2, Q1 হচ্ছে 20 এবং Q2 হচ্ছে 25, ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিটার। তাহলে 25 বাদ, বাকি থাকে হচ্ছে 180 ইন্টু 10⁻9 বা 1.8 ইন্টু 10⁻11 নিউটন, 11 নিউটন। এটা হচ্ছে কুলম্ব বল, 1.8 ইন্টু 10⁻11। আচ্ছা, কুলম্ব বলটা হলো। এখন ঘ নম্বরের ক্ষেত্রে করব এটাকে। ঘ নম্বর গ হতে পাই, এটাকে আনসারটা লিখে দাও। গ নম্বরে গ হতে পাই কুলম্ব বল এখানে কুলম্ব যেহেতু আমি এটাকে এফসি লিখতে পারি, এফসি ইকুয়ালস টু তাহলে 1.8 ইন্টু 10⁻11 নিউটন। আচ্ছা, তো আরেকটা কিসের কথা বলছে? কুলম্ব বল এবং মহাকর্ষ বল, তাই না? মহাকর্ষ বলের কথা বলছে। তাহলে আমরা এখানে মহাকর্ষ বলের ফর্মুলাটা জানি না, জানো কি তোমরা? আমি জানি, কিন্তু তোমরা না জানলেও আমি জানি, এক্ষেত্রে তোমাদের থেকে আমি বেশি মেধাবী। যাই হোক, আচ্ছা
আমি যদি মহাকর্ষ বলের ক্ষেত্রে লিখি সেটাকে আমরা এফ জি লিখতে পারি, কারণ গ্র্যাভিটি যেহেতু এফ জি, তাহলে এটাকে দিতে পারি জি ইন্টু এম অন এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা তো ফর্মুলা ছিল, তাই না? আচ্ছা, এখন পরের পেজে যাইতে হবে, কিছু করার নেই। এফ জি হচ্ছে, জির ভ্যালুটা কত? জির ভ্যালুটা হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, আমি ভ্যালুটা 10 টু দি পাওয়ার মাইনাস 11 নাকি 12 মহাকর্ষ 6.67 into 10 inverse 11 to 10 inverse 11 meter cube per kg per second square। আচ্ছা, জিটা পেয়ে গেছি। দেন m1 এর ভ্যালু, m2 এর ভ্যালু এটাও দেওয়া আছে, এবং r এর ভ্যালুটা আগে আমরা লিখছি, সেই ভ্যালুগুলো এখানে ইনপুট করি। ভ্যালু একটা ছিল m1 3 কেজি আর একটা 4 কেজি, মধ্যবর্তী দূরত্ব 5। একটা 3 কেজি, এটা এসআই এককে আছে, একটা 4 কেজি, 4 কেজি লিখলাম, 5 কেজি লিখলাম, 4 কেজি, 4 কেজি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিটার। তাহলে ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 5, তাহলে হয় কত আলটিমেটলি আনসারটা যদি করি 6.673 ইন্টু 12 ডিভাইডেড বাই 5, তাহলে 16.015 ইন্টু 10 ইনভার্স 11, এটা কি নিউটন, 10 ইনভার্স 11 নিউটন। আচ্ছা, এটাই তাহলে বুঝতে পারছো, এটা হচ্ছে তার কুলম্ব বল। আর একটা বলছে কি, এই যে মহাকর্ষ বল কুলম্ব বল, তাহলে একটার একটা তুলনায় কত গুণ। এটা যদি আমরা লিখি এফ সি ডিভাইডেড বাই এফ জি, এফ সিটা কত ছিল, এফ সিটা হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, তাই না? তাহলে এফ সি 1.8 কে যদি আমি 8 ডিভাইডেড বাই 16, তাহলে এখানে হয় এফ সি ডিভাইডেড বাই এফ জি 0.1125 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা উপরে গিয়ে প্লাস হয়, পাওয়ারে, তাহলে 22। তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ সি ইকুয়ালস টু 1.125 ইন্টু 10 টু দি পাওয়ার 21, যেহেতু এক ঘর এদিকে নিচে দশমিক, ওটা এক ঘর কমে আসবে, তাহলে এত এফ জি। বুঝতে পারছো? অর্থাৎ গ্র্যাভিটি বলের মান খুবই কম হয়। কোনো বস্তু সব থেকে দুর্বল বল হচ্ছে তার মধ্যে যে মহাকর্ষ বলটা, এটা সব থেকে দুর্বল বল, এটা জানা আছে। আচ্ছা, এটা তাহলে আনসার। এরপরে এটা মেবি লাস্ট কোশ্চেন, কুলম্বের সূত্রটি লিখো। কুলম্বের সূত্র তো আমরা পারি, কী হবে, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, আমরা যদি কুলম্বের সূত্রটা লিখি, ভি প্রপোর্শনাল আই, সরি আইটা দে, আই লেফট সাইডে, ভি কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটাই তো ছিল কুলম্বের সূত্রটা, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা হচ্ছে কুলম্বের ফর্মুলা ছিল, যেখান থেকে আমরা মেইনলি আই প্রপোর্শনাল, এখানে একটা কে আনি, কে সমান ভি, এই কেটাকে আমরা লিখতে পারি আই, এটাকে লিখতে পারি আর, অর্থাৎ কে সমান 1/r, কে সমান 1/r, তাহলে লিখতে পারি ভি সমান আইআর। এটাই হচ্ছে মেইনলি কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটি লিখো, এটাই কুলম্বের সূত্র এটা। আচ্ছা, ঘর্ষণের ফলে কোনো বস্তু আধানগ্রস্ত হয় কেন? এটা কিন্তু খুব ইজি জিনিস। ঘর্ষণের ফলে কোনো বস্তু আধানগ্রস্ত হওয়ার মেইন কারণ হচ্ছে যখন একটা বস্তুর সাথে অন্য বস্তুকে টাচ করাও, দুইটা বস্তুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। কেন ঘটে? ধরো আমি এই হাত আর এই হাত, এর ইলেকট্রন আসক্তি বেশি, এর ইলেকট্রন আসক্তি কম, তো দুইটাকে যখন একত্রিত করব, যার ইলেকট্রন আসক্তি বেশি, তখন কি
এর যে মুক্ত ইলেকট্রনগুলো আছে তার প্রতি আকর্ষণ দেখাবে না? অবশ্যই আকর্ষণ করে এর দিকে নিয়ে চলে আসবে। অর্থাৎ ইলেকট্রন আসক্তির পার্থক্যের কারণে যার আসক্তি বেশি অন্য বস্তু থেকে যার সংস্পর্শে যাবে সেই বস্তু, ওই বস্তু থেকে সেই ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসবে। ফলে একে করে আসবে পজিটিভ চার্জগ্রস্ত আর একে করবে নেগেটিভ চার্জগ্রস্ত। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কুলম্বের সূত্রটি গেল। ঘর্ষণের ফলে কোনো বস্তু আধানগ্রস্ত হয় কেন সেটাই গেল। উক্ত চার্জ দুটি মধ্যবর্তী বল নির্ণয় করো। আমি আর বল করবো না। ডি চার্জ দুটি মধ্যবর্তী মূল বিন্দু কিনা এটা বাদ, এটা করবা। আচ্ছা, ডি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা একটা ভালো কোশ্চেন, এটা করবো আমরা। বাট আমি আশাবাদী তোমরা সবাই এটা করতে পারবা, এটা অনেক সহজ। আর গ নম্বর তো তোমরা নিজেরা করবাই। আচ্ছা, ঘ নম্বর, তাহলে ঘ নম্বর কি? চার্জ দুটির মধ্যবিন্দু কিনা বলছে। দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 700 সেন্টিমিটার। এদের আধান যথাক্রমে 7.29 কুলম্ব এবং 12.25 কুলম্ব। চার্জ দুটির মাঝে একটি বিন্দু ডি যেখানে তড়িৎ তীব্রতা রয়েছে। এখানে বোঝাই যাচ্ছে মধ্যবিন্দু হবে না, কারণ একটা হচ্ছে 12.25 আর একটা হচ্ছে 7.29। চার্জ দুইটা যেহেতু আলাদা, সো এর তড়িৎ তীব্রতা শূন্য হবে যে বস্তুটা চার্জ বেশি সেইটা থেকে দূরে, অর্থাৎ যে বস্তুটা চার্জ কম সেটার কাছাকাছি, তাই না? তো যেহেতু একটা থেকে দূরে একটা থেকে কাছে হবে, তার মানে দুইটা থেকে দূরত্ব সেম হবে না। এখানে এটা বোঝা যাচ্ছে যে সেম হবে না, কিন্তু আমাকে গাণিতিকভাবে তো এটাকে বিশ্লেষণ করতে হবে, তাই না? গাণিতিকভাবে বিশ্লেষণ করার জন্য আমাকে গণিত করতে হবে। যাই হোক, তো আমি ধরে নেই কোন বস্তুটাকে, এই ছোট বস্তুটাকে, এটা অর্থাৎ 7.29 কুলম্ব চার্জ থেকে এক্স দূরত্বে কি বলছে, ওই যে দ্বিমূলক তড়িৎ তীব্রতা শূন্য হবে। আচ্ছা, তড়িৎ তীব্রতা শূন্য হবে। তাহলে প্রথমে এই বস্তুর জন্য বের করি। 7.29 কুলম্ব চার্জের জন্য, তাই না? আচ্ছা, এটা যদি তড়িৎ তীব্রতা বের করি, E ইকুয়ালস টু কে অন ইন্টু 7.29 ডিভাইডেড বাই, আমি বলছি কি এক্স দূরত্বে গিয়ে এটা শূন্য হবে। তাহলে ওই দূরত্বটা হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমি কোনো ভ্যালু বসানোর দরকার নেই, এটাকে এইভাবে রেখে দিই 1 নং। আর ঠিক একইভাবে আবার F2 যেটা, সরি F2 না, E2 ইকুয়ালস টু কে ইন্টু, এটা কত, 12.25। তাহলে 12.25 ডিভাইডেড বাই এটা কত হবে, অর্থাৎ এখানে একটা বস্তু এখানে একটা বস্তু, মধ্যবর্তী দূরত্ব আমি ধরলাম এই বিন্দুতে 0 হবে। এটা হচ্ছে 7.29 আর এটা হচ্ছে 12.25। তো এইটা যদি x হয় এবং পুরো দূরত্বটা যদি 700 সেন্টিমিটার হয়, মানে 7 মিটার হয়, তাহলে এটা কত হবে, 7 - x হবে না? এটা 7 - x হবে না? অর্থাৎ পুরোটা যদি 7 হয়, এটা x, তাহলে এটা 7 - x হবে এটা, তাহলে এটা হবে 7 - x তার উপর স্কয়ার। এটা হচ্ছে 2 নং। এবার দেখো তো বলছে কি, যে চার্জ দুইটির মাঝে একটি বিন্দু ডি যেখানে তড়িৎ তীব্রতা শূন্য হবে, তাই না? তড়িৎ তীব্রতা যদি শূন্য হয়, তার মানে একটা যদি এইদিকে যায় আর একটা ঠিক এইদিকে আসছে এবং যে পয়েন্টে এসে মিলিত হয়েছে এই পয়েন্টে তীব্রতা কোনো ভ্যালু নেই, অর্থাৎ দুইটা সমান, ওই পয়েন্টে এসে দুইটা সমান, বিপরীতমুখী যেহেতু দুইটা সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি মিলিত বিন্দুতে তীব্রতা সমান হবে। সুতরাং E1 ইকুয়ালস টু E2। তাহলে E1 এর ভ্যালু ছিল k ইন্টু 7.29 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এদিকে ছিল k ইন্টু 12.25 ডিভাইডেড বাই 7 - x তার উপর স্কোয়ার, এটাই তো ছিল। আচ্ছা, তো কে বাদ দেই বোথ সাইড থেকে, তাহলে এখানে থাকে 7.29 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার
আর এখানে থাকে 12.25 ডিভাইডেড বাই 7 স্কোয়ার, মানে 7 স্কোয়ারকে কত লিখতে পারি আমরা, 7 স্কোয়ারকে 49 লিখতে পারি। মানে এখানে আমি ফর্মুলা বসাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ারের a স্কোয়ার মাইনাস 2ab, a আর b বলতে হচ্ছে x, 2ab প্লাস b স্কোয়ার, ফর্মুলাটা বসাই দিছি। আচ্ছা, এখন এখানে যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে এক লাইন যদি এক্সট্রা করি 7.29 ইন্টু 49 মাইনাস 14x প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু কত, 12.25 কই হলো এক্স স্কোয়ার, এটাই তো। আচ্ছা, যদি আরেক লাইন করা যাবে, আমি প্রয়োজন ওই লাইনে ছোট করে ফেলি, 49 মাইনাস 14x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12.25কে যদি 12.25 ডিভাইডেড বাই 7.29, আচ্ছা তাহলে হয়েছে 1.68 এক্স স্কোয়ার। মানে এই 12.25কে 7.29 দ্বারা ভাগ করলে এটা হয় হচ্ছে 1.68। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারগুলোকে যদি আলাদা করে নেই, এক্স স্কোয়ার এটা এই সাইডে আছে, যদি ওই সাইডে যাই তাহলে হয় হচ্ছে 1.68 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 49 প্লাস 14x, অর্থাৎ এটা এই সাইড থেকে না ঠিকই আছে, 49 মাইনাস 14x। এখন তাহলে এখানে থেকে 0.68 এক্স স্কোয়ার, এখান থেকে 49 মাইনাস 14x, আচ্ছা মিডল টার্ম করতে হবে তাহলে। তাহলে 0.68 স্কোয়ার ইকুয়ালস না তো, প্লাস 14x মাইনাস 49 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমি মিডল টার্ম করা অনেক টাফ, এটা মিডল টার্ম করা অনেক টাফ, মিডল টার্ম হবে না। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ যদি বসাই দেই তাহলে অ্যান্সারটা হয় x ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে 14 প্লাস মাইনাস রুট ওভার 14 এর উপর স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4, এ বলতে হচ্ছে 0.68 আর সি বলতে হচ্ছে মাইনাস 49 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 0.68। আচ্ছা, তাহলে এখান থেকে মাইনাস 14 প্লাস মাইনাস রুট ওভার 14কে যদি স্কোয়ার করি তাহলে হয় 196 মাইনাস 4 ইন্টু 0.68 ইন্টু 49, 133.28। এখান থেকে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, ডিভাইডেড বাই 0.68 ইন্টু 2, তাহলে 1.36। আচ্ছা, তাহলে এখানে মাইনাস 14 প্লাস মাইনাস রুট ওভার, ভিতরেটা যদি প্লাস করি 196 প্লাস হচ্ছে 133.28, 133.28 329.28 ডিভাইডেড বাই 1.36। আচ্ছা, এখান থেকে যদি এটাকে রুট করে ফেলি 329.28, তাহলে মাইনাস 14 প্লাস মাইনাস 18.146 ডিভাইডেড বাই 1.36। আচ্ছা, তাহলে আমরা আলটিমেট একটা রেজাল্টে পৌঁছাইছি, বাট এখানে আমাদের অ্যান্সারটা এখনো বের হয় নাই। তাহলে এরপরে যদি যাই, এক্স অন ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 14 প্লাস মাইনাস 14, এটা প্লাসের যা কত হয়েছিল ভ্যালুটা 18.146, 18.146 ডিভাইডেড বাই
নিচে কত ছিল 1.28 1.36 1.36 এটা হচ্ছে x1 ঠিক একইভাবে x2টা হচ্ছে -14 প্লাস -18.146 ডিভাইডেড বাই 1 পয়েন্ট এটা হচ্ছে x2 1.36 তাই না, একটা একবার প্লাস নিছি একবার মাইনাস নিছি। আচ্ছা এটার ক্ষেত্রে x1 ইকুয়ালস টু কত তাহলে -14 ডিভাইডেড বাই 1.36 একবারে 3.049 এত মিটার। আচ্ছা আর এটার ক্ষেত্রে দেখো x2 এর ভ্যালু হচ্ছে -14 প্লাস হচ্ছে 18.146 ডিভাইডেড বাই 1.36 তাহলে -23.63 মিটার। দেখো দূরত্ব কখনো মাইনাস হয় না, নেগেটিভ হইলেও এটা ওই দুইটার মাঝে থাকে না, এটা বাইরে চলে যায়, তার মানে এটা হবে না, ওটা বাদ। তাহলে হবে কত, অর্থাৎ চার্জটা কত ছিল দেখি একটু। চার্জ একটা ছিল হচ্ছে 7.29, যেটা থেকে আমি এক্সটা ধরছিলাম, কি হবে এক্স দূরত্ব হবে। তাহলে এক্স এর ভ্যালুটা পাইছি অর্থাৎ 7.29 কুলম্ব চার্জ থেকে 3.049 মিটার দূরে প্রাবল্যের মান 0 হবে, যেটি মধ্যবিন্দু কত ছিল, তার মধ্যে 7 ছিল, 7কে যদি 2 দ্বারা ডিভাইড করি 3.5 মিটার, তাই না, 3.5 মিটার এত মধ্যবিন্দু না, মধ্যবিন্দু ছিল এটা 3.5 মিটার, অর্থাৎ যে কোনো একটা থেকে 3.5 মিটার দূরে হলে সেটা মধ্যবিন্দু বলতাম, এটা মধ্যবিন্দু না। এটাই তাহলে হচ্ছে এটার আনসার। বুঝতে পারছো যে কোশ্চেনটা হচ্ছে ডি চার্জটি মধ্যবিন্দু কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এটা মধ্যবিন্দু না। আচ্ছা এখন লাস্ট অন, ওকে এটাই লাস্ট। আচ্ছা অপরিবাহী কি, যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, অথবা যেসবের মুক্ত ইলেকট্রন নেই বিদ্যুৎ চলাচলের জন্য, তাদেরকে আমরা অপরিবাহী বলি। বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটি সরাসরি সংযোগ দেওয়া হয় না কেন, একটা বিদ্যুৎ লাইন আছে ধাতব, অর্থাৎ স্টিলের হইতে পারে, লোহার হইতে পারে, যে কোনো কিছুর হইতে পারে, ওইখানে ডিরেক্টলি বিদ্যুতের কোনো প্রকার সংযোগ দেওয়া হয় না, কারণ আমরা তো রাস্তা দিয়ে যখন যাই তখন বিদ্যুৎ লাইন যাবে ধরি এরকম করে কাঁপতে থাকবো, ফলে ওখানে টাটা বাই বাই গুড বাই হয়ে যাব, তাই না। তো বিদ্যুৎ লাইনে দেওয়া হয় না বিপদ থেকে এড়ানোর জন্য, আরেকটা বিদ্যুৎটা যেন ওই লাইন থেকে গিয়ে ভূমিতে, অর্থাৎ পৃথিবীর যে গ্রাউন্ড অর্থাৎ আর্থ গ্রাউন্ডে চলে যেন না যায়। দুইটা কারণ, একটা হচ্ছে দুর্ঘটনা এড়াতে, আর দ্বিতীয়টা হচ্ছে গ্রাউন্ডে যেন কোনো বিদ্যুৎ চলে না যায়, অর্থাৎ ভূসংযোগ যেন না হয়। এই দুইটা কারণে বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সংযোগ থাকে না। বুঝতে পারছো, অর্থাৎ এটা গেল। এবার আসি পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান নির্ণয় করো। ওই যে পি বিন্দু, তীব্রতা যদি বের করি, যদি এত সময় করছি তীব্রতা, আবার করি একবার, কি হলো এটা বারবার, তীব্রতার ফর্মুলা হচ্ছে আমরা জানি E = K × Q ডিভাইডেড বাই R স্কয়ার, তাই না। এখানে দেখি দেওয়া আছে কি কি, ও এখানে তো একটা বল দেওয়া আছে, এই যে বল দেওয়া আছে, তাই না, তাহলে তো এই ফর্মুলা আমার লাগবে না, এটা তো লাগবে না আমার, বল যেহেতু দেওয়া আছে। আমরা জানি কি, জানি হচ্ছে E = এটাও আমি দরকার নাই, তোমরা যেটা জানো ওইটাই লিখি, F = QE, এটা হচ্ছে আমরা জানি, আমরা সবাই জানি এটা কয়েকবার আমরা এখানে লিখছি। তাহলে E = প্রাবল্য, তাহলে কি হবে, তড়িৎ তীব্রতার প্রাবল্যতা একই কথা, তাহলে F/Q হবে না, এটাই তো। তাহলে এখানে দেখো F দেওয়া আছে হচ্ছে 200 নিউটন এবং কিউটা দেওয়া আছে, কই কিউ, ওই যে 4 কুলম্ব, দেখো 4 কুলম্ব দেওয়া আছে, তাহলে হচ্ছে 200 ডিভাইডেড বাই 4, তাহলে কত
50, অর্থাৎ পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান নির্ণয় করো, এত কি হবে নিউটন পার কুলম্ব, এটা আনসার। এবার বলছে পূর্বের আধান সরিয়ে পি বিন্দুতে যদি 10 কুলম্ব, অর্থাৎ এইখানে যে আধানটা আছে, এইখানে যে আধানটা আছে এটাকে বাদ দিয়ে ওর পরিবর্তে এবার 10 কুলম্ব আধান যদি দেই, তাহলে কিসের কিসের পরিবর্তন হবে? পূর্বের আধান সরিয়ে পি বিন্দুতে যদি 10 কুলম্ব আধান স্থাপন করলে তড়িৎ তীব্রতা এবং তড়িৎ বলের মান নির্ণয় করো। আচ্ছা, আমরা সেটা এখন করব। ঘ নম্বরে চলে যাই। চার কুলম্ব চার্জ সরিয়ে যদি 10 কুলম্ব চার্জ রাখা হয়, 10 কুলম্ব চার্জ রাখলাম, চার্জটা রাখার পর তাহলে কি হবে? হবে হচ্ছে যদি আমাকে বলটা বের করতে বলছে, বল, তাই না? আমি বলটা বের করি। বলটা বের করার জন্য দেখো তো আগে একটা বল ছিল যেটা হচ্ছে 200 নিউটন। 200 নিউটনের জন্য কে ইকুয়ালস টু কিউ ছিল 4 কুলম্ব, একটা মধ্যবর্তী দূরত্ব, আমি আর একটা বল আমি সেটাকে ধরে নিলাম পি, যেহেতু বলের জন্য দুটা বল লাগে, একটা পি একটা কিউ, আমি কিউর ভ্যালু ধরলাম 4 কুলম্ব দেওয়া ছিল, অর্থাৎ এই যে এখানে কিউর ভ্যালু 4 কুলম্ব দেওয়া ছিল, 4 কুলম্ব, আর মধ্যবর্তী দূরত্বটা কিন্তু দেওয়া নেই, আমি সেটাকে ধরে নিলাম দূরত্বটা আর সমান ধরে নিলাম এক্স, এটা আমি ধরে নিলাম, তাহলে এক্স স্কোয়ার, এটাকে আমি 1 নং। আবার এসে এইটার জন্য এই যে এটা যদি দেই, তাহলে এবার হবে আমি F2টা আমি জানি না কতটুকু হবে, কে এবার এটা হচ্ছে 4 এর জায়গায় 10 হবে, আর পি তো অপরিবর্তিত, পির কোনো পরিবর্তনের কথা বলে নাই, দূরত্বেরও কোনো পরিবর্তনের কথা বলে নাই। সেক্ষেত্রে আমরা তাহলে F1 এবং F2 যদি রেশিওটা বের করি, তাহলে এটাকে আমি F2 অর্থাৎ 2 নং ডিভাইডেড বাই 1 নং যদি দেই, তাহলে এটা কি হয়? F2 ডিভাইডেড বাই F1 ইকুয়ালস টু, F2 হচ্ছে 10p, কে বাদ গেছে, 10p বাই এক্স স্কোয়ার, আর F1টা হচ্ছে এক্স স্কোয়ার বাই 4p, এক্স স্কোয়ার বাই 4p, পি কাটা আর এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকে কি F2 ইকুয়ালস টু 2.5 F1, কারণ 10কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 2.5 না, 2.5 F1, যেখানে 2.5 ইন্টু F1 এর ভ্যালু আমরা দেখছি এই যে প্রথমে 200 নিউটন, দেখছো ওই যে 200 নিউটন, তাহলে এখানে তাহলে কত হয়? সরি 200, তাহলে এটা হচ্ছে 500 নিউটন, তাহলে বলের পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমরা যদি ওখানে 4 কুলম্বকে সরিয়ে যদি আমরা কত কুলম্ব লিখি, 10 কুলম্ব দেই, তাহলে এখানে বলের পরিবর্তনটা হবে এক্স্যাক্টলি। আচ্ছা, এবার যদি দেখি আসলে তীব্রতার কোনো পরিবর্তন হবে কিনা। গ হতে পাই 4 কুলম্ব চার্জ থাকলে প্রাবল্য ইকুয়ালস টু কত ছিল? এই যে দেখো প্রাবল্যটা দেওয়া কত ছিল, 50 নিউটন পার কুলম্ব, 50 নিউটন পার কুলম্ব। এখানে লিখি 50 নিউটন পার কুলম্ব, এখন এটা আছে। তো এবার 4 কুলম্ব না, 10 কুলম্ব চার্জ রাখলে কত হবে? 10 কুলম্ব চার্জ যদি রাখি, সেক্ষেত্রে এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E2, তাহলে দেখো ফর্মুলাটাই যে আগেরটা দেখো, ফর্মুলায় যে লিখছি F সমান কিউ, তাহলে E সমান F বাই কিউ, তাহলে F2 ডিভাইডেড বাই Q2 ধরলাম এটাকে Q2, তাহলে F2 যে বের করছি দেখো 500 নিউটন, 500 ডিভাইডেড বাই Q2 কত? 10, তাহলে দেখো তো 50 নিউটন পার কুলম্ব, দেখো তো F1টার পরিবর্তন হলেও F1 নট ইকুয়ালস টু F2, কিন্তু কুলম্বের ক্ষেত্রে দেখো এটাও ছিল 50 এবং এটাও 50, তাহলে E1 ইকুয়ালস টু E2, অর্থাৎ 4 কুলম্বের জায়গা যদি আমরা 10 কুলম্ব চার্জ রাখি, তাহলে তাদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল পরিবর্তন হলেও তাদের প্রাবল্যের কোনো প্রকার পরিবর্তন হবে না, বা তড়িৎ তীব্রতা যেটাকে বলি, তড়িৎ তীব্রতার কোনো প্রকার পরিবর্তন হবে না। আচ্ছা, এই ছিল আমাদের এই যে তড়িৎ তীব্রতার
বা স্থির তড়িৎ রিলেটেড যাবতীয় যত প্রকার কোশ্চেন হতে পারে সব কিছু আমরা এখানে রাখার চেষ্টা করছি এবং আছে। আচ্ছা, আমাদের এখানে যদি কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাইতে পারো। আর আশা করছি এইগুলার প্রিপারেশান তোমরা যদি রাখো এবং ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না তোমাদের। এখানে মোটামুটি সব কিছু কভার করার চেষ্টা করা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।